মজা করবা না একদম। আমার বান্ধবীদের সাথে মজা মজা কেন, কথাও বলবা না। আমার ঠেকা পড়ছে নি যে তোর মতো পেতনির বান্ধবীদের সাথে মজা করার জন্য। তুই যেমন তোর বান্ধবী তেমন। বলেই ছাদে চলে আসলাম। এদিকে মামাতো বোনটা রাগে ফুলছে আর আম্মুর কাছে বিচার দিতে গেছে। আমার কি, আমি কি সাইদে গেছিলাম? আমার কাছে আসছে জান্নাত, পরে তার বন্ধুর পার্টিতে গিফট দেবে জানার জন্য। আমি বলছি, দাঁড়া, আমার কাছে যখন আইসো আমাকে 1000 টাকা দাও, সুন্দর করে একটা গিফট এনে দেবো। তো পরে একটা প্যাকেটে কয়েকটা ইটের সুরকি দিয়ে সুন্দর করে প্যাকেট করে দিছি। এখানে আমার কি দোষ বলেন তো আপনারাই? পরে কাল কল দিছিল, কি কইতে কি কইছি মনেই নাই। ছাদে উঠে কবুতরের টং থেকে বের করে খাবার দিলাম। বৃষ্টিতে কেমন যেন হয়ে গেছে কবুতরগুলো, ওষুধ আনতে হবে। কবিতার পালে ইচ্ছে নাই আমার, কিন্তু পাশের বাসার একটা মেয়ে আছে নাম ইভা। ইভাকেও আমি অনেক আগে থেকে ভালোবাসি, সেও বাসে। ছাদে উঠলে আপু বকাবকি করে, তার জন্য কবুতর কিনেছি, যাতে কবিতরের কথা বলে ছাদে ওঠার সুযোগ হয়। ছাদে কবিতরকে গম দিতে ইভাকে দেখার চেষ্টা করলাম, কিন্তু তার মাঝেই হুমায়রা হাজির। আর সকাল সকাল যে মেয়েটার সাথে ঝগড়া করলাম, সে হুমায়রা, মানে আমার মামাতো বোন। আর আমি মাহেদি হাসান, মাত্র কলেজে পা দিছি কয়েকদিন হলো। আর মামাতো বোন পরে মাত্র 9ম শ্রেণীতে, বাকিটা পরে এমনিই জেনে যাবেন। কি করো ভাইয়া? এত সুন্দর করে বলা কি আছে? যা বলতে এসেছ বলে ফেল। ভাইয়া তুমি খালি আমার সাথে এমন করো কেন? একটু ভালোভাবে কথা বললে কি এমন হয়? ওরে আমার আদরে পেয়েছি বোন রে, আইসে কথা শিখাইতে। কি বলবি বল, আমাকে দোকানে যেতে হবে। ভাইয়া দোকান থেকে আমার জন্য চকলেট নিয়ে দিবা? টাকা কি গাছে ধরে যে তুই বলবি আর আমি গাছ থেকে টাকা নিয়ে যা যা বলবি তাই এনে দেবো? এমন করো কেন? কি এমন চাইলাম? আচ্ছা যা, এনে দেবো নে, কিন্তু শর্ত আছে আমার। কি শর্ত বলো বলো, আমি রাজি। আমার রুমটা গুছিয়ে দিতে হবে আর বইগুলো ঠিকঠাক জায়গা করে দিবি। আমি রাজি রাজি। আচ্ছা তাহলে দোকানে যাই। ফার্মেসিতে গিয়ে কবিতার জন্য ওষুধ কিনে নিলাম। পরে অন্য দোকানে গিয়ে চকলেট আইসক্রিম অনেকগুলো করে নিলাম, 7-8টা করে নিয়েছি। আর চকলেট কয়েক প্রকার ছিল। মনে মনে ভেবে রাখছি, যদি রুমটা মনের মতো গোছানো থাকে তো সব দিব, নয়তো লুকিয়ে রাখবো। বাড়িতে যাওয়ার পর আপু হাজির। আমার হাতে এত কিছু দেখে কি মজা নিতেছে। কি রে, কি ব্যাপার? আজ হুমায়রা আসছে দেখে কত কিছু আনলি, আর এমনি আমার জন্য কিচ্ছু আনিস না? না মানে আপু, তেমন কিছু না, ও একটু বললো চকলেট খাবে। আরে বুঝি বুঝি, এই বয়সে এত কিছু? আরো দিন গেলে না জানি কি করিস ওর জন্য। কতদিন বলছি আমার জন্য চীনা বাদাম কিনে আনিস, তো কে শুনে কার কথা? আর আসছে শুধু বললো খাবে, বাকিটা আমার সামনেই দেখতেছি। আরে আপু, আচ্ছা তুমি অর্ধেক নাও, বাকিগুলো ওকে দেই। হয়েছে, আমার লাগবে না। আর এমনি সারাদিন কানলেও কিছু এনে দাস না, আর আজ নিজের টাকা দিয়ে বুঝি তো সব। আরে দূর, আমি গেলাম। এখানে থাকলে এইসব আবল তাবলে যদি এবার কানে যায়, তাহলে আমার স্বাদের ভালোবাসার সব পানির সাথে ভাসে যাবে। এবার খুব ভালোবাসে আমাকে, সে চায় না আমি কারোর সাথে কথা বলি বা আমার সাথে কেউ কথা বলুক। দুইটা আমার জন্য নিষেধ। রুমে গেলাম, দেখলাম রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। রুমে চকলেট বিস্কুট আইসক্রিম রেখে একটু ছাদে গেলাম, ছাদে এবার সাথে একটু কথা বলতে পারি। ছাদে গিয়ে দেখি হুমায়রা কবিতরের সাথে খেলা করছে। কি রে হুমু, তুই এখানে কেন? না মানে তুমি আসতে দেরি হবে ভাবছি, তাই একটু ছাদে আসলাম। ও আচ্ছা, গুড। যা এখন যা, আমার রুমে গিয়ে দেখিস তোর জন্য কিছু রাখা আছে, নিয়ে যা। আর একটু থাকি না ভাইয়া, প্লিজ। কেন, এখানে তোর কি কাজ আছে? তোমার পাশে থাকতে খুব ভালো লাগে, খুব ভালোবাসি যে তোমাকে। ভাইয়া কেন বুঝিস না আমার ভালোবাসা? আস্তে আস্তে কি বলিস? না কিছু না, যাই আমি। হুমু চলে গেল, কিন্তু কপাল ভালো ছিল এখনই এবার ছাদে আসেনি, কারণ আমার পাশে যদি হুমুকে দেখতো তাহলে খুব রাগ করতো। একটু পর ইভা আসলো। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, তুমি? জি ভালো। মন খারাপ কি তোমার? আর না, তেমন কিছু না, একটু সমস্যার মধ্যে পড়েছি। আরে বলো কি হয়েছে, আর আমাকে বলবে না তো কাকে বলবা? আসলে আমার কিছু টাকা লাগবে, খুব আর্জেন্ট। কত লাগবে বলো আমাকে। এই ধরো 1-2 হাজার হলেও এখন চলবে। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। বলে চলে গেলাম নিজের রুমে। কোথাও টাকা খুঁজে পাচ্ছি না, আবার কাছে চাইলাম, বললো এখন টাকা নেই। কি করবো, কিছুই কাজ করছে না মাথায়। কি হয়েছে ভাইয়া, মন খারাপ কি তোমার? না তেমন কিছু না, যাও তুই এখান থেকে। আরে বলেই দেখো না একবার, কিছু করতে পারি কি না। আসলে আমার কিছু টাকা লাগবে, কোথাও খুঁজে পাচ্ছি না। আমি যদি টাকাটা দিই, নিবে কি? কি, তুই টাকা দিবি?
কেন, আমি কি টাকা দিতে পারি না? পারিস, কিন্তু টাকাটা খুব দরকার। আচ্ছা, কত টাকা লাগবে বলো? আর আমার একটা শর্ত আছে, তা মানলেই দিব। কি শর্ত বল আমাকে। তোমার ফেসবুক অ্যাকাউন্টে আমাকে অ্যাড করতে হবে। 4 মাস ধরে জুড়ে রাখছি হুমুকে, কারণ ইভা চায় না কোনো মেয়ের সাথে কথা বলি, আর সব পাসওয়ার্ড ইভার কাছে। আমি চাই না ইভাকে কষ্ট দিতে। আচ্ছা ঠিক আছে, কথা না বাড়াই, এখন টাকা দে। কত লাগবে? 1000 দিলেই হবে এখন। ওকে, দাঁড়াও, আমি আনছি। কিছুক্ষণ পর কোত্থেকে জানি টাকা নিয়ে এসে আমার হাতে দিল। কিছু না বলে টাকাটি নিয়ে ছাদে চলে যাই। দেখি ইভা দাঁড়িয়ে আছে। সরি, একটু দেরি হয়ে গেল। আরে নাও টাকা। সমস্যা নেই। আর তোমাকে অনেক ধন্যবাদ, অনেক উপকার হলো। এই বলে ইভা চলে গেল। আমি কিছু বললাম না। ইভা পাশের বাসায় ভাড়া থাকে। 2 বছর তার পরিবারের সাথেই থাকে। আমাদের 1.5 বছরের রিলেশন। এর মাঝে 40 থেকে 50 হাজার টাকা ইভাকে দিয়েছি। যখন যা বলেছে না করিনি, কারণ পাগলের মতো ভালোবাসি যে। জিজ্ঞেস করিনি কেন এত টাকা লাগে তার। কবিতাকে ওষুধ খাওয়াইতেছি, কেমন জানি হয়ে গেছে। সব কাজ করে বিকেলে বসে ফেসবুকিং করছি। কি করিস? তেমন কিছু না আপু। কেন, কিছু বলবা কি? হোমু বাড়িতে যাবে, তাকে বাড়িতে দিয়ে আয়। এখন? আজ বলে থেকে যেতে, কাল দিয়ে আসবো। আমি বলছি কিন্তু শুনতেছে না, তুই বলে দেখ কি বলে। ওকে, তাহলে বলো, আমি ডাকছি। ভাইয়া ডাকছো? তুই আজ আমাদের এখানে থাকবি, কাল বা পরশু দিয়ে আসবো। তুমি যা বলবা। পরে চলে গেল হুমু। সন্ধ্যায় আপু আর হুমু দুইজনে বায়না ধরছে ফুচকা খেতে যাবে। আমিও না করিনি, না করলে আপু খবর তুলে ফেলবে। চলে গেলাম 3 জন মিলে। ফুচকালাকে বললাম 3 প্লেট দিতে। নদীর তীরে দোকান, খুব সুন্দর পরিবেশ। এবার মধ্যে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে রাস্তার পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। হালকা অন্ধকার, তেমন বোঝাও যাচ্ছে না। কিন্তু আমি অবাক, এখানে ইভা কেন? এখন আপুর পাশে থেকে গেলেও সমস্যা, কি করি? কি হলো ভাইয়া? ফুচকা খাওয়ালে টাকা দেওয়া লাগবে, তাই খাওয়াচ্ছ না? এ কি, কই খাচ্ছি তো। আরে খাও খাও, টাকা আমি দিমুনি, এত চিন্তা করো না। এই বেশি কথা বলবি না, যা পরুষ খা, টাকা আমি দেবো, তুই খা। ভেবে বলে দেখো, কিন্তু ফুচকা কিন্তু ফেভারিট। তোর আর আপুর সাথে বাজি, যত পারিস খা, টাকা আমি দেবো। ওকে আপু, খাওয়া শুরু করো তো। আচ্ছা, তোমরা খেতে থাকো, আমি একটু আসতেছি বলেই চলে আসলাম সেখান থেকে। রাস্তার সব দিকে খুঁজলাম, না ইভা নাকি অন্য কেউ, খুঁজে পাচ্ছি না। 10 থেকে 15 মিনিট ধরে খোঁজার পর আপু হুইমোর কাছে আসলাম। দেখি তারা এখনো বসে খাচ্ছে। আমি ফেসবুকে ঢুকে ইভাকে মেসেজ করলাম, জিজ্ঞেস করলাম সে কোথায়। বললো বাড়িতে। মাহাদি, খাওয়া শেষ, টাকা দে। তুমি যাও, আমি টাকা দিয়ে আসতেছি। মামা, কত টাকা হয়েছে? বেশি না, 1250 টাকা হয়েছে। কি, 1250 টাকা? মানে মজা করছেন নাকি? আরে কি যে বলো না, মজা করব কেন? তাহলে 1250 টাকা বলেন কেন? সেটা ওই যে পিচ্ছি একটা মেয়েকে দেখছেন না, তাকে জিজ্ঞাসা করেন। হুমুকে দেখিয়ে দিয়ে, এটা কি হলো? এত টাকা কেমনে হলো? টাকা দিয়ে বাড়িতে আসো, বুঝিয়ে দিব। আমার কাছে তো 600 টাকা আছে, বাকি টাকা কই পাবো? আমি জি জানি বলার সময় মনে ছিল না যে এত টাকা হতে পারে। আমি কি জানতাম নাকি যে রাক্ষসের মতো খাবি? আচ্ছা, টাকা দিতে পারি, যদি একটা কাজ করে দাও। কি কাজ বল? আমার সাথে ছাদে বসে চাঁদ দেখতে হবে। আমি পারবো না। তাহলে আর কি, মার খাও বসে বসে। গেলাম আমরা। এই দাঁড়া দাঁড়া, যাস না। রাতে ইভার সাথে কথা বলতে হবে, কি করে হুমুর সাথে চাঁদ দেখবো, আর বাড়ির সবাই কি বলবে জানলে। গেলাম কিন্তু। আচ্ছা, আমি রাজি। টাকাটা দিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি রাস্তার মধ্যে যে মেয়েটাকে দেখেছিলাম, মানে ইভার মতো, সেম তার কালারের মতো একটা মেয়ে ইভাদের বাসায় ঢুকছে। মাথা কাজ করছে না, ইভা বাড়িতে থাকলে এই মেয়েকে। কি রে, রুমে ঢুকবি না? যে আসতেছি। ছাদে এসে পড়লাম, এসে আরেকটা টাস্কি খেলাম। সেখানে ইভা দাঁড়িয়ে আছে, আর বুঝতে পারলাম না এই সময় ইভা কেন এখানে। ইভা, তুমি এই সময় এখানে কেন? আমাদের বাসার ছাদ আর ইভাদের বাসার ছাদ একসাথে, তাই যে কোনো সময় ইচ্ছে করলেই ছাদে টপকাতে পারবো। না, তোমার সাথে কিছু কথা বলার আছে, তাই বিকাল থেকে এখানে বসে আছি। কি, বিকেল থেকে আমাকে বলতা? যখন মেসেজ দিছিলাম তখন বললা যে কথা বলতে চাও, আমি চলে আসতাম। আচ্ছা যাই হোক, বাদ দাও। আর বলো, এতক্ষণ কই ছিলে? আর আমাকে কিছু বলনি কেন? আজ কি কি করেছিলে? না মানে আজ একটু বাইরে গেছিলাম হুমায়রার আপুকে নিয়ে। তাদের সাথে গেছিলে? আমাকে তো জানালে না। তোমাকে জানাতাম, কিন্তু তেমন সময় হয়নি, আর রাতে সব বলতাম। মাহাদি, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো, নাকি আমার সাথে মিথ্যা নাটক করছো? এই তুমি কি বলছো এসব?
আমি তোমাকে কত ভালোবাসি, তা এতদিনে কি বুঝতে পারোনি তুমি? দেখো, আমি কয়দিন ধরে দেখতেছি তুমি আমার কোনো কথাই শোনো না। এমন করলে কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাব। কথাটা বলতে না বলতে আমার কান্না চলে আসলো। কি হলো এবার? কেন এমন কথা বললো আমার সাথে? এতদিনের রিলেশন আর হঠাৎ করে আজ এমন কথা বললো? আচ্ছা, যা করেছি সরি, মাফ করে দাও। তাও এমন কথা বললো না প্লিজ। খুব ভালোবাসি তোমাকে, আর তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখা, কত কিছু ভেবে রেখেছি। কিছু সময় কথা বলার পর ইভা চলে যায়, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম। সন্ধ্যাবেলা মেয়েটার পায়ে যা জুতা ছিল, সেম জুতা ইভার পায়েও। কথা হলো, ইভার পায়ে আসলো কিভাবে? এবারকে কি জিজ্ঞেস করবো আজকে বাইরে গিয়েছিল কিনা? না থাক, জিজ্ঞেস করা লাগবে না, যদি রেগে যায় তো সমস্যা হবে। কিছুটা সময় এমনি দাঁড়িয়েছি, একটু পর হিমু আসলো। কিরে ভাইয়া, একা একা এখানে বসে কি করছিস? না, এমনি আসলাম। ও, মনে পড়েছে। আমার সাথে চাঁদ দেখার জন্য আগে এখানে হাজির হয়েছে বুঝি? তেমন কিছু বললাম না, এবার কথাগুলো কানের মধ্যে বাজছে। তোর জন্য তো এখানে আসলাম। কখন আমার বোনটা আসবে আর কখন গল্প করব? ভাইয়া, আমার একটা নাম আছে, হুমায়রা। তুমি আমাকে নাম ধরে ডাকবা। আজকের পর থেকে বোন বলবা না। কেন, তুই না আমার মামাতো বোন? তো কি হয়েছে? তুমি আমাকে বোন বলবা না, রাগ হয়। নাম ধরে ডাকবা, ভালো লাগে তাই নাম ধরে ডাকবা। এইবার বুঝতে পারছি, ছোটবেলায় যে মামা বলেছিল হিমুকে কচুরিপানা থেকে কুড়িয়ে পেয়েছে, সেজন্য আমাকে ভাই বলতে তোর কষ্ট লাগছে, তাই না রে? দেখো ভাইয়া, মজা করবা না। আর আমি আমার বাবারই মেয়ে। বুঝি তো, কোনখানের কোন টোকায় মেয়ে আসছে আমার মামার ঘরে। আমাকে না তোমাকে পেয়ে আনছে, আর তোমাকে তো ডাস্টবিন থেকে আনছে। বেহা বেহা করতেছিলে, মায়া লাগছে, তুলে আনছে। বড় কে, আমি না তুই? তুমি। আমি বড় হলে তোকে কুড়িয়ে আনছে তা আমি দেখছি, বুঝলি কিছু? এ, কান্না শুরু করে দিল হুমু। এই, তুই কান্না করছিস কেন? তুমি কেন বলবো আমাকে কুড়িয়ে আনছে? যা সত্যি তাই তো বললাম। না, এইসব মিথ্যে কথা। আচ্ছা থাম থাম, আর কান্না করিস না। আমরা আছি তো, তাই না? তুই ইতিম না, আমার বোন হয়ে থাকিস। বোন বলাতে হিমুর আগে ফুলছে। তোমাকে না না বললাম আমাকে বোন বলবা না? আচ্ছা যাই হোক, বাদ দে। কি করতে এসেছিস এখানে তাই বল। তোমাকে না বলছি দুজনে মিলে চাঁদ দেখব। আজ তো চাঁদ উঠবে না। আকাশের দিকে চেয়ে দেখো, কত সুন্দর চাঁদ উঠেছে। আমাদের কথার মাঝে ইবা ছাদে কেন জানি এসেছে, আমাকে হিমুকে একসাথে দেখে চলে যায়। আগে হিমু বলেছিল কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, আমিও বলি না, কিন্তু আজ তো ইবা ভুল বুঝে চলে গেল, রাগ করেছে। কি ভাইয়া, চুপ কেন আছো? হিমু, একটু কফি করে আনতো। বলতে দেরি কফি বানাতে যেতে দেরি হয়নি। হঠাৎ ফোনটা বেজে উঠলো, হাতে এনে দেখি এবার মেসেজটা এমন ছিল যে, তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে? কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, আর সে তুমি আমার সাথে চিট করলে। এই মেয়েকে ভালোবাসলে বললেই হতো, কে দরকার ছিল এত নাটক করার? আর তোমাকে এই নাও ভাইয়া তোমার কফি। দে। আমরা আমাদের মতো কথা বলছি, কথা বলতে বলতে 9টার বেশি বেজে যায়। আপু ডাকে, নিচে চলে গেলাম খাওয়ার জন্য। সবাই মিলে খাওয়া শেষ করে রুমে চলে আসছি। ফোন ঘাঁটতে লাগলাম। কিছু সময় পর হিমু কি যেন একটা কাগজ দিয়ে যায়, ভাবলাম কোনো চিঠি হবে, কিন্তু এখন আমাকে চিঠি দিল কেন? আমি কাগজটা রেখে ফোনে মন দিলাম। কাগজটা দিয়ে হিমু চলে গেল। ইভাকে অনেকগুলো মেসেজ দিলাম, রিপ্লাই দিল না। তাও এবার মেসেজের অপেক্ষা করতে রইলাম, কারণ আমি জানি যাই হোক না কেন, যতই রাগ করুক না কেন, আমার সাথে কথা না বলে থাকতে পারবে না। 10টা 20 বেজে গেল, কিন্তু এবার কোনো সাড়া নেই। খুব খারাপ লাগছে এবার জন্য। এমন কোনো দিন হয়নি যে কথা না বলে থাকছি, সবসময় কথা হতো, আর আজ কেন এমন করছে? কিরে মাহাদি, এখনো ঘুমাসনি কেন? কি করিস এখন? না এমনি, ঘুম আসছে না, একটু পর ঘুমাবো ভাবছি। আচ্ছা চল ছাদে, আমি তুই হোমে একটু গল্প করি গিয়ে। আচ্ছা তোমরা যাও, আমি একটু পর আসতেছি। হিমুর দেওয়া কাগজটা পড়া হয়নি, যেভাবে রেখেছি সেভাবে আছে। কিছুক্ষণ পর ছাদে চলে গেলাম, গিয়ে দেখি আপু হিমু কথা বলছে, আমিও তাদের মাঝে যোগ দিলাম। কি করছো তোমরা? এই তো তোর জন্য অপেক্ষা করতেছিলাম, তা তো দেরি করলি কেন? না এমনি, একটু লেট হয়ে গেল। তা কি নিয়ে কথা বলছিলে? এই যে হুমায়ুনের পছন্দ করা মানুষকে নিয়ে কথা বলছিলাম। কি বলছো, এই বয়সে প্রেমও করে? হ্যাঁ আল্লাহ, আমি কি করলাম? সারা জীবন খাইলাম আর ঘুমাইলাম। দেখো ভাইয়া, মজা করবা না। মজা কই করলাম? আমাকে দেখ, একটা প্রেম করতে পারলাম না জীবনে, এবার কথাটা লোকালাম। আশেপাশে চেয়ে দেখো, তোমাকে একজন না একজন
ঠিক ভালোবাসে। না রে আমার বোন, আমার এত প্যারা লাগবে না। খেতে গেলে কি করো, বসতে গেলে কি করো, কি এমনকি গোসল করতে গেলেও কি করো, এই প্রশ্ন আর প্রশ্ন, যেন জীবের কাছে পরীক্ষা দিতে হয়। মাহিদি, থাম থাম, আর হাসতে পারবো না। আরে আপু, হাসাই বললাম। আর শোনো, ওই দিন দেখলাম কলেজের এক ছাত্রকে 6 জন মেয়ের কাছে কত যে প্রশ্নের উত্তর দিচ্ছে আল্লাহ জানে। আল্লাহ আমাকে বাঁচাইছে, প্রেম করি না। ভাইয়া, দেখবো কতদিন প্রেম না করে থাকতে পারো। আচ্ছা দেখিস দেখিস। এই, তোরা কি শুরু করলি? থাম এবার। আপু আমি গেলাম, একটু কাজ আছে বলে রুমে চলে আসলাম। আসলে এবার জন্য খুব খারাপ লাগছে, কেন কথা বলছে না। রুমে এসে কল দিলাম, ফোন অফ। কলের অপেক্ষা করতে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না। আপু হিমু আমি আসার পর চলে এসছে। ঘুম ভাঙতেই ফোন ধরে দেখলাম এবার কোনো মেসেজ বা কল আসছে কিনা, কিন্তু কোনোটাই আসেনি। ফ্রেশ হয়ে ছাদে যাই, দেখি বা আসে কিনা। আর কবুতরে খাবারও দিতে হবে, ফ্রেশ হয়ে ছাদে যেতে হবে। কি রে, কই যাস এখন? না মানে আপু, কবিতরের জন্য ছাদে যাচ্ছি। তোর কবুতর তো মামার বাড়ি চলে গেছে। কি? আমার কবিতার মামার বাড়ি কেমনে গেল? সকালে তো মামার বাড়ি চলে গেল। কেন, তোকে বলে যায়নি? কি যে বলো না আপু, কবিতার কি কথা বলতে পারে? আরে, এটা যে সেই কবুতর না, এটা তোমার ভালোবাসা। বলে আপু চলে গেল। কিছুই বুঝলাম না আপু কোন কবিতার কথা বললো। গিয়ে দেখি কবিতার সব ঠিকঠাক রয়েছে, একটাও কম নেই। কিন্তু এখন ইভা আসেনি। আজ কি হলো এবার? তার বাড়িতে যাব না, কারো কাছে কি জিজ্ঞেস করব? ছাদে অপেক্ষা করলাম দুপুর পর্যন্ত ইভার জন্য। এদিকে হিমুর কথা মনে নেই। হিমুর কথা মনে পড়তে আম্মুর কাছে চলে আসলাম। আম্মু, হিমু কই, দেখছি না যে। কেন, হোমো তো সকাল সকাল চলে গেল, তোকে কিছু বলেনি? চলে গেল মানে? কই গেছে? ওর মা কল দিছিল যে মামা পাশে কি কাজে যেন এসেছে, আর হুমায়রা কি যেন কাজ আছে, তাই সকালেই চলে গেছে। দূর, ভাল লাগে না। হিমুটা না বলে চলে গেল। আবার ইভাকে কল করলাম, ধরলো না। অবশেষে বিকেলবেলা খোঁজ পেলাম যে ইভা নাকি বাইরে গেছিল। সন্ধ্যার সময় দেখলাম বাইরে থেকে রুমে ঢুকতে। ইভাকে দেখে আমিও সাথে সাথে ছাদে চলে যাই। কিছু সময় থাকার পর ইভা ছাদে আসে। সরি জানো, আজ একটু বিজি ছিলাম, তার জন্য তোমার খোঁজ নিতে পারিনি। তুমি কিছু মনে করো না কেমন? আর হ্যাঁ, তোমার কাছে কি কিছু টাকা হবে? না মানে একটা গাইড কিনবো তার জন্য। হুট করে এসেই ইভা এই কথাটি আমাকে বলল। কিছু না বলে এবং না ভেবেই আম্মুর কাছে কিছু টাকা নিয়ে ইভাকে দিয়ে রুমে চলে আসি। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, আর মনে অনেক প্রশ্নও জাগছে। ব্যস্ততার মাঝেও কি আমার খোঁজ নিতে পারতো না ইভা? আর দিন শেষে তার টাকার কথা ঠিকই মনে থাকে। হিমুর কাগজটা নিলাম, আবার রেখে দিলাম। কিছুই ভালো লাগছে না। সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছি। এর মাঝে আম্মু আপু অনেকবার খোঁজ নিয়েছে আমার কিছু হয়েছে কিনা। কাল সকালে কলেজ আছে, আজকারও ডাকা লাগেনি। এমনিতে কলেজে যাওয়ানো রেডি হলাম। খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকটা দূরে কলেজে, আর হিমুদের স্কুল টপকে আমাদের কলেজের গাড়িতে করে যাচ্ছি। পথে দেখলাম ইভা কোনো ছেলের সাথে বাইকে করে যাচ্ছে। আমি তো প্রথমে বিশ্বাস করতেই পারছি না। আর ইভার তেমন কোনো ভাই নেই যে যার বাইক আছে, তাহলে বাইকটা কার? বাইকের ছেলেটা ইভাকে। এসব ভাবতে ভাবতে বাইকটা চলে গেল। ভালো করে দেখতে পারলাম না ছেলেটাকে। সব চিন্তা মাথার মধ্যে এসে পড়ল। হুট করে এমনি চোখ দিয়ে পানি ঝরছে। যতটা পারলাম নিজেকে সামলালাম। এটা সত্যি, যাকে যে বেশি ভালোবাসবে তার কাছে অন্য একটা ছায়া আসলেও কষ্ট হয়। যদি সে আমার না হয়, তার হয়ে যায়। ইভাকে তো নিজের থেকে বেশি ভালোবাসি, তাহলে কেন এমন করছে? না, কি আমি নাকি আমি যা ভাবছি সব ভুল? কলেজের সামনে চলে আসলাম। ভাড়াটা দিয়ে কলেজের মধ্যে গেলাম। গিয়ে দেখি কয়েকজন নতুন ছাত্রী আমাদের কলেজে আসছে। কলেজে সবাইকে চিনি, তাই বলতে পারলে তারা নতুন। সুন্দর মতো ক্লাসে ঢুকতে যাব, কারোর সাথে ধাক্কা খেলাম। সে দেখে এক ছেলের সাথে ধাক্কা খেয়েছি। সরি ভাই, দেখতে পারিনি। ছেলেটা বলল, আরে, দেখতে পারিস নাই মানে কি? চোখ কই থাকে তোর? ভাই ভুল হয়ে গেছে, আর সত্যি আমি দেখিনি। ইচ্ছা করে ধাক্কা দিয়ে আবার বলতাছিস দেখিস নাই, শালা। ভাই আমি তো বলতেছি সরি, ভুল হয়ে গেছে, তাহলে বকছেন কেন? শালার পুঁতে তোরে যে এখনো মাটির নিচে রেখে দেই নাই, এটাই তোর সাত কপালের ভাগ্য। মনটা খারাপ ছিল, তাই কিছু করতে মন চাইতেছে না। আমি কিছু বলার আগেই পাশ থেকে এক মেয়ে বলতে লাগলো, আরে মোহিত, তোর সমস্যা কি? ছেলেটা না দেখে ধাক্কা দিছে, তারপরেও তোর কাছে সরি বলছে, ক্ষমা চাইছে, তাহলে এই এমন সিন ক্রিয়েট করছিস কেন? আর তোর চোখ কোথায় ছিল? তুই দেখে শুনে চলতে পারিস না? আরে মিম, তুই যেভাবে বলতাছিস যেন আমি না, এই ছেলেটাই তোর ফ্রেন্ড। এখানে ফ্রেন্ডকে আর পরকে সেটা দেখার বিষয় না।
কারণ যে ভুল না করেও ক্ষমা চাইছে, যদি তাকে সাপোর্ট না দেই বিবেকেও সাড়া দেয়। আচ্ছা ভাই, সরি, কিছু মনে করবেন না। আসলে মোহিত একটু রাগী টাইপের তো, তাই। পরে আমার ক্লাসে চলে আসলাম। মেয়েটার কথাগুলো ভালোই লাগলো। নাম মিম। নামটার সাথে আচার আচরণ, চেহারা সবই মাশাআল্লাহ। মিম, আজ শুধু তোর জন্য ছেলেটাকে ছেড়ে দিলাম, নয়তো ওর হাল যে কি করতাম। আমার মুখের উপর কথা বলার স্বাদ বুঝিয়ে দিতাম। হয়েছে হয়েছে, এখন ক্লাসে চল, স্যার চলে আসবে। অতবার আমরা ক্লাস করছি, তাহলে মিম, মোহিত আর তার ফ্রেন্ডরাই নতুন, আর তারা সবাই আমার ক্লাসমেট। আমি সবসময় একাই বসি। এবার বলেছিল একা থাকতে, একা বসতে, তার জন্য লাস্ট বেঞ্চে খালি থাকতো, সেখানে বসতাম। এই নিয়ে স্যার অনেক কথাই বলেছে, কিন্তু আজ দেখলাম আমার সামনে সিটে মিম, মোহিত তারা বসেছে। তারা তাদের মতো, আমি আমার মতো করে আছি। মাহাদি? জি স্যার। না, তুমি বসো এখন। ওকে স্যার। আচ্ছা, তোমাদের সবাইকে একটা প্রশ্ন করি। অনেকদিন পর কলেজে আসলা, আবার কয়েকজন নতুন। সাধারণ জ্ঞান থেকে প্রশ্নটা হবে, দেখি কে পারে। আর প্রশ্নটা খুব সাধারণ, দেখি কে পারে। জি স্যার, বলেন। আচ্ছা বলো তো, কোন গাছের পাতা নেই? সবাই চুপ। এই সাধারণ প্রশ্ন কেউ পারছে না। সবাই একজন আরেকজনের মুখে চেয়ে আছে। পিছন থেকে, স্যার আমি পারি। জি মাহাদি, আমি জানতাম কেউ না পারলেও তুমি পারবে। উত্তরটা সবাইকে জানিয়ে দাও। জি স্যার, ফণি মনসা। গুড, বসো। মিম ভাবছে পেছন থাকা ছেলেটি পারলে আর আমরা পারলাম না। ক্লাস শেষ হলো। একটু বিরতিতে আমি বাইরে গেলাম। আমাদের আড্ডা দেওয়ার জন্য, খেলার জন্য সব কিছুই জায়গা আছে। আমি চলে গেলাম কলেজের পিছনে যে পুকুর আছে সেখানে। আমাকে দেখে মিমও সেখানে আসলো। হাই, আমি মিম। আসসালামু আলাইকুম, আমি মাহিদি হাসান নাদিম। ওয়ালাইকুম আসসালাম। ও, খুব সুন্দর নাম তো তোমার। ধন্যবাদ। সরি, সেম ক্লাস তো, তাই তুমি করে বলে ফেলেছি। জি সমস্যা নাই, বলতে পারেন তুমি। আচ্ছা, আমরা তো সেম ক্লাস, তো আমরা ফ্রেন্ড হতে পারি না? আমার কারোর সাথে ফ্রেন্ড হওয়া বা কথা বলা নিষেধ আছে। ও, তাই বুঝি। জি। আচ্ছা ঠিক আছে, লাগবে না ফ্রেন্ড, এমনি একটু সময় করে কথা বলো, তাহলেই হবে। আর সকালে মোহিত যা করেছে তার জন্য সরি। ঠিক আছে। শুধু কি বলবে? না, তাহলে চলেন কাজী অফিস, বাকিটা কাজে কে বলবো। আমার এমন কথা শুনে মিম হেসে দেয় আর বলে, তুমি তো খুব মজার মানুষ। কি জানি, জানতাম না তো। তুমি আসলে একটা অদ্ভুত মানুষ। আচ্ছা, কথা না বাড়াই, আর বাকি ক্লাস শেষ করি। চলেন। পরে আমরা ক্লাস শেষ করলাম। আমি আমার মতো, মিম তার মতো করে চলে গেল। গাড়িতে আছি, আমার সেম অবস্থা। এখনও দেখলাম ইভা আগের ছেলেটির সাথে বাইকে করে যাচ্ছে। আমি কিছু বুঝতেছি না। সুন্দর মতো করে বাড়িতে চলে আসলাম। ইভাকে সব জিজ্ঞেস করতে হবে, কে ছেলেটা। আমি ইভার অপেক্ষাতে আছি। 2 ঘন্টা হয়ে গেল, এখন ইভা আসছে না। স্কুল ছুটি হয়েছে আরও 1 ঘন্টা আগে। তাহলে কি করছে এখন স্কুলে? দেন 2.5 ঘন্টা পর আসলো ইভা। আমি ছাদে অপেক্ষা করছিলাম। রুমে ঢুকতে আমি দেখেছি, কিন্তু আমাকে দেখেনি ইভা। 30 মিনিট পর ছাদে আসলো। আসার পর, সরি জানু, একটু লেট হয়ে গেল। এতক্ষণ কি করলে যে লেট হলো? আরে আর বলো না, স্কুল থেকে আসার পর একটু শুয়েছিলাম, পরে ঘুমিয়ে পড়েছি। তোমার কথা মনে পড়তেই চলে আসলাম। তো তুমি কখন থেকে এখানে আছো? আমি ভাবছি একটু আগে স্কুল থেকে আসার পর কিভাবে সে ঘুমাতে পারে। আমার কাছে মিথ্যা কেন বলছে? আমাকে জানতে হবে। আর ছেলেটাও বা কে ছিল, সব খোঁজ নিতে হবে। আমি মিথ্যা বললাম যে আমি এইমাত্র আসলাম। মিথ্যা বলার কারণ হলো, ইভাকে যে আগে দেখেছি তা যেন সে না বোঝে। ও, তুমি এখন আসলে? তা খেয়েছো? খাওয়া দাওয়া সব শেষ আমার। তুমি খেয়েছো? আমিও খেয়েছি, ঘুমিয়ে তারপর আসলাম। ও, তাহলে তো ভালোই হলো। জানো, শোনো, তোমাকে একটা কথা বলে, রাগ করবে না তো? তোমার কোনো কথা রাগ করেছি কি? তা করনি, কিন্তু তাও আজ যদি করো। কি বলবা বলো। আসলে আমার এক ফ্রেন্ডের বার্থডে, তুমি কি একটা গিফট এনে দিতে পারবা? ও, এই ব্যাপার। আসলে বলতাম না তোমাকে, কিন্তু আমার হাতে না সময় নেই, অনেক পড়া আছে আমার, তার জন্য। আমি কিছু বললাম না, কারণ এত ঘন ঘন টাকা এবার কি করে আগে তো আমার জানা দরকার। একটা মেয়ের এত টাকা লাগে না তো। সন্দেহ হতো না যদি আজ বাইকে ছেলেটাকে না দেখতাম। আচ্ছা তাহলে তুমি তোমার রুমে যাও,
আমি এনে দিতেছি বলে আমি চলে আসলাম। এই প্রথম ইভার সাথে কথা বলতে কেন জানি বিরক্ত লাগছে। রুমে বসে আছি, হঠাৎ মনে হলো কি আনবো, তাই তো জানা হলো না। ইভাকে কল করলাম কি গিফট তার পছন্দ, কিন্তু ফোনটা অফ পেলাম। কয়েকবার কল করলাম, ধরলো না। আমিও তেমন কিছু না ভেবে চলে গেলাম দোকানে। সেখান থেকে আস্তে আস্তে বিকেল হয়ে যায়। ভালো একটা গিফট কিনলাম, পছন্দ হবেই হবে। বাড়িতে এসে পর দেখলাম হিমু এসে হাজির। একটু অবাক হয়েছি, কারণ এই সময়ে হিমু কিভাবে আসলো। হিমুকে দেখার আগে এই গিফটটা আমাকে লুকিয়ে রাখতে হবে, বাড়ির সবাই জানলে সমস্যা হবে। লুকিয়ে রাখলাম, আর হিমু দেখলেও সমস্যা হবে। কে রে হিমু, তুই এই সময়ে? তোমার সাথে কথা আছে। বল কি কথা? তুমি কলেজে যাওয়ার সময় গাড়িতে কান্না করছিলে কেন? ওরে আল্লাহ, আমি গাড়িতে কান্না করলাম তুই দেখলি কিভাবে? আমি বান্ধবীর সাথে দোকানে ছিলাম, আর দোকান থেকে বের হয়ে তোমাকে দেখলাম কলেজে যাচ্ছ, কিন্তু চোখে পানি। আমি কান্না করলাম, হিমু দেখে ফেললো কিভাবে? আর চোখের পাওয়ার আছে, দেখা যায়, কিন্তু কিছু একটা বলতে হবে, কারণ এবার জন্য কান্না করেছি বলা যাবে না। চোখে ময়লা ঢুকেছিল, যার জন্য কান্না এসে পড়ছিল রে। সত্যি করে বলো কি হয়েছে? আরে এটাই সত্যি। আর কাল তুই আমি একসাথে যাবো, ওকে? কিন্তু আমার ড্রেস তো বাড়িতে। ওকে, তাহলে সকাল সকাল তোকে বাড়িতে দিয়ে আসবো। ওকে ভাইয়া। পরে হিমু চলে গেল, আমি ছাদে গেলাম গিফটটা নিয়ে। এবার কিছুক্ষণ পর আসলো, গিফটটা নিয়ে চলে গেল। হয়তো অনেক বিজি, তার জন্য আমাকে সময় দিতে পারলো না। হিমুর সাথে কথা বলতে বলতে ওই দিনটা কেটে গেল। সকাল সকাল উঠে হিমুকে বললাম তাড়াতাড়ি রেডি হও, সময় নেই। হিমু কথা মতো রেডি হয়ে নিল। হিমুকে নিয়ে আমি গাড়িতে উঠে পড়লাম, কিন্তু সমস্যা হলো ইভাকে ফলো করা হলো না। ভাইয়া ভাইয়া, আমাকে কিন্তু ফুচকা খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, আজ আমাদের বাড়িতে চলে আসিস, তাহলে খাওয়াবো, ওকে? ওকে, তাহলে আজও চলে আসবো, চিন্তা করো না। হিমুকে তার বাড়ির দিকের গাড়িতে করে দিয়ে আসলাম। এইদিকে আমি কলেজে চলে আসলাম, কিছু সময় বসে কাটালাম। পরে মিম আসলো। কেমন আছো মাহাদি? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। কিছু সময় কাটানোর পর ক্লাসে চলে গেলাম। ক্লাসে যেতে এক ঝাটকা খেলাম, কারণ আমার তাই গিফট মোহিতের হাতে। চিনতে একটু কষ্ট হলো না, এটা তো আমি গতকাল ইভাকে কিনে দিয়েছি তার ফ্রেন্ডের জন্য। তাহলে মোহিতের কাছে আসলে কিভাবে? অবাক, খুবই অবাক আমি। আমাকে জানতে হবে কে এই মোহিত, আর ইভার সাথে কি সম্পর্ক। এসব জানতে পারবো মিমের কাছ থেকে। ক্লাস শেষ করে মিমের কাছে জানতে হবে। ক্লাস শেষ করে এই দোকানে গেলাম, এসে দেখি মিম মোহিত কেউ নেই, চলে গেছে। দূর, জানা হলো না আজও। বাড়িতে যেতে হবে, গাড়ির জন্য অপেক্ষা করছি, অনেকটা সময় চলে গেল, গাড়ি পাচ্ছি না। অবশেষে গাড়ি পেলাম, চলে আসলাম বাড়িতে। বাড়িতে কলিং বেল বাজালাম, আম্মু দরজা খুলে দিল। আমিও ভেতরে গেলাম। ভিতরে গিয়ে তো আরেক ঝটকানি খেলাম, কারণ আমার তো গিফট এখন আপুর হাতে। এসব কি হচ্ছে আমার সাথে? আমার হাতে না গিফট দিলাম ইভাকে, এবার পরে সেটা দেখলাম মোহিতের কাছে। এখন দেখি এটা আবার আমার বাড়িতে কিভাবে আসলো, কে দিল এটা, আর কে বানলো, এটা ভাবতেই কেমন জানি সব ঘুরপাক খাচ্ছে। এবার কি তাহলে সেই ছেলেটিকে দিয়েছিল যার বাইক ছিল, নাকি যার বার্থডে তার কোনো রিলেটিভের মাধ্যমে মোহিতের কাছে ছিল গিফটটা? কিন্তু মোহিত ধরে নিলাম রিলেটিভ, কিন্তু আমার বাসার মধ্যে কিভাবে আসলো? আচ্ছা এসব পরে জানবো, আগে গিফটটা লুকিয়ে রাখি। আর আপুকে জিজ্ঞেস করি কে আনলো গিফটটা। আমি গিফটটা নিয়ে আমার রুমে গেলাম। ফ্রেশ হতে একটু দেরি হয়ে যায়। আম্মুকে জিজ্ঞেস করলাম আপু কোথায়। আম্মু বললো হিমু আর আপু একটু বাইরে গেছে কসমেটিক্সের দোকানে। হায় রে, মেয়েদের 2-3 দিন পর পর কী যে কিনা লাগে আল্লাহ ভালো জানে। মনে মনে বলে আম্মুর কাছে চলে আসলাম নিজের রুমে। রুমে এসে গিফটটা হাতে নিলাম, দেখলাম ভিতরে আগে সব কিছু আছে কিনা। দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে। তার মাঝে এবার মিসড কল। এখন যেন তাড়াতাড়ি ছাদে তার সাথে দেখা করি। আমিও ছাদে চলে গেলাম, দেখি এবার দাঁড়িয়েছে। কি হলো, এত দেরি করলে কেন? একটু কাজ করছিলাম তার জন্য। কি বলবো বলো? চলো না, আজ আমরা একটু বাইরে ঘুরতে যাই। একটু পর আমার কাজ আছে, সরি যেতে পারবো না। তুমি আমার কোনো কাজই লাইক করো না, সব কাজই না করো। আগের মাহাদি আর এখনকার মাহাদি পুরাই চেঞ্জ। তুমি আমাকে ভালোই বাসো না, বুঝে গেছি। এইভাবে বলছো কেন? আর তোমার কোন কথাটা শুনিনি বলো তো? সব কথাই শুনেছি। আমার একটু কাজ আছে, তার জন্য যেতে পারছি না। বুঝেছি বুঝেছি, এখন তো পুরান হয়ে গেছি। আর তোমার নতুন নতুন বন্ধু এসেছে, আবার হুমায়রা আছে, তাই তো এখন কথা শোনো না আমার। আরে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আর হিমুকে তো আমি পাত্তাই দেয় না তোমাকে ভালোবাসি দেখে। ও, আমাকে ভালোবাসো দেখে পাত্তা দাও না, আর আমি না থাকলে বুঝে দিতে। আরে ঝগড়া করছো কেন বলো তো? বুঝেছি, আর কিছু বলা লাগবে না। এখন তো আমার কথা তিতে তিতেই লাগবে। যেদিন থাকবো না, তখন বুঝবো আমার কথা কেমন ছিল। এই বা, তুমি থাকবে না মানে কি?
তোমার কিছু হলে সত্যি আমি বেঁচে থাকতে মরার মতো হয়ে থাকবো। আচ্ছা শোনো, আমাকে যেতে হবে, মা হয়তো আমাকে খুঁজতেছে। বলে ইভা চলে গেল। এদিকে ইভাকে হারানোর ভয়ে কেঁদে দিলাম। ছাদে না থেকে রুমে চলে আসলাম। তার কিছুক্ষণ পর ইভা হাজির। ভাইয়া চলো আজকে পূর্বপাড়া ব্রিজে যাব, সেখানে দেখছি অনেক সুন্দর দৃশ্য আর অনেক জিনিস বসেছে। প্লিজ ভাইয়া, না করো না প্লিজ। আমার কাছে তো আজ টাকা নেই হিমু, বাসায় আব্বু নেই যে নিব। তুই আর আপু যা। আরে আমি আপু তো সেখান দিয়েই আসছিলাম, আর সকালে না বললাম আজ ফুচকা খাবো না। তখন ছিল, এখন নেই। মিথ্যে বললাম যাতে এখন রুম থেকে বের না হতে হয়। আচ্ছা সমস্যা নাই, টাকা আমিই দিব, চলো। তুই তো টাকা কোথায় পাস হিমু? আরে তুমি বুঝবা না, একটা মাত্র মেয়ে, বাবার রাজকন্যা আর মার রাজরানী, চাওয়ার আগে সব হাজির। এখন চলো তো, কথা না বাড়িয়ে। আমার মামা যদি ফকিন্নি হয় তাহলে সেটা হবে তার এই পালিত মেয়ের জন্য। কান্নাকার মেয়ে আমার মামার কাঁধে এসে জুটে বসেছে। দেখো ভাইয়া, কথায় কথায় পালিত মেয়ে বলবো না, কারণ আমি জানি আমি আমার বাবার মেয়ে। আমার থেকে তো বেশি জানিস না। হয়েছে হয়েছে, আমি সব জানি, তোমার আর বলা লাগবে না। এখন রেডি হয়ে নাও, তারপর খেয়ে যাবে। তুই আপুকে বলে দে যেন রেডি হয়ে নেয়। আপুকে কি বলবো? ওরে আল্লাহ, তুই আর আমি যাবো নাকি? জি, আজ তুমি আর আমি একসাথে যাব। আচ্ছা ঠিক আছে, যা এখন। হিমু চলে গেল। খাবার খেয়ে রেডি হয়ে আপুকে কিছু না বলে চলে গেলাম। আজ হিমুকে খুব সুন্দর লাগছে, যেন মায়াবী পরি। কি পরেছে এটা পরেই বলি। চলে গেলাম ব্রিজে। আমি তো অবাক যে এত মানুষ এখানে কি করে। হুমুকে জিজ্ঞেস করলাম, কিরে এখানে এত মানুষ কি করতে আসে? কেন তুমি জানো না বুঝি এখানে যে মানুষ কি করতে আসে? জানলে কে তোরে কইতাম নাকি? হয়েছে হয়েছে, কচি খোকা, জেনেও না না জানার ভান ধরছে। তোর প্রশ্ন করাটাই আমার ভুল হয়েছে। থাক, বলা লাগবে না কিছু। আরে এখানে মানুষ তার প্রিয় মানুষকে নিয়ে আসে, যাতে একটু মন খুলে প্রিয় মানুষের হাতটি ধরে হাঁটতে পারে, বুঝলে? তাহলে তুই কার সাথে আসলি? আর তোর প্রিয় মানুষ কোথায় যার হাত ধরবি? তুমি তো আমার সেই মানুষ যার হাতটা ধরে থাকতে চাই সারা জীবন। তুমি তো আমার সেই মানুষ যার হাতটা ধরে অজানা এক পথে চলতে চাই। আর তুমি তো আমার সেই মানুষ যাকে পেলে মরে যেতে 1 সেকেন্ড সময়ও লাগবে না। কথাগুলো সব বিড়বিড় করে বলো। কিরে বিড়বিড় করে কি বলতেছিস? না কিছু না, চলো সামনে একটা ফুচকার দোকান আছে, সেখানেই যাই। আচ্ছা চলো যাই। আমরা একসাথে হাঁটাহাঁটি করছি, সামনে এক ফুচকার দোকান দেখতে পারছি, কিন্তু মনে বারবার কেন জানি অজানা এক অনুভূতি হচ্ছে, যেন সামনে কিছু হতেই যাচ্ছে। বারবার মন বলছে সামনে যাস না, সামনে যাস না। হিমুকে বললাম, হিমু শোন। জি বলো ভাইয়া। একটু আবার দোকানে যাই, আর এখন চল পাশে একটু দাঁড়িয়ে পরিবেশটা অনুভব করি। আমার কথা শুনে হিমু ভীষণ খুশি হয়, আর হিমু এটাই চাইতেছে যে একসাথে দাঁড়িয়ে দুইজনের মনের কথা সব প্রকাশ করা। আচ্ছা ভাইয়া চলো। দাঁড়িয়ে আছি, কেন জানি তাও খারাপ লাগছে। হিমু কথা বলছে, আমি শুনে যাচ্ছি আর বলছি। বাতাসে হিমুর চুলগুলো খুব সুন্দর লাগছে, এমনভাবে বিভাগকেও দেখিনি আজ যতটা না হিমুকে দেখছি। বাতাসে বারবার মুখে চুল আসতেছে, আর একটু পর পর হিমু চুল সরাচ্ছে। মন চাইতেছে আমি হাত দিয়ে বারবার চুলগুলো সরিয়ে দিই। আচ্ছা হিমু চল দোকানে যাই এখন। আচ্ছা চলো তাহলে। আমার প্রতিটা কথায় আমি বলার সাথে সাথেই যাই বলি হ্যাঁ বলে দেয়। দোকানের উদ্দেশ্যে হাঁটা ধরেছি। এক পা দুপা কেমন জানি অস্থির লাগছে, ভেতরটা কেঁপে উঠছে, আল্লাহ জানি কি হতে চলেছে। অবশেষে চলে আসলাম দোকানে। দোকানে আসতে এক লাফ দিয়ে উঠলাম। আমার সামনে মোহিত আর ইভা। আমি তো অবাক, সেখানে ইভা অবাক। ইভা আমার সাথে, মোহিত হিমুকে দেখে অনেক অবাক, আর হিমু মোহিতকে দেখে অবাক। আমরা চারজনকে দেখে অবাক। আমি না হয় ইভাকে দেখে, ইভা না হয় আমাকে দেখে অবাক, কিন্তু মোহিত হিমু অবাক কেন? অবাক হয়ে ইভা বলল, তুমি এইখানে? মাহাদি, কি করছো? আমি আর ভাইয়া আসছি ফুচকা খেতে। তা মোহিত সাহেব আপনি? হিমু কথা শেষ না হতে মোহিত টানতে টানতে ইভাকে নিয়ে চলে গেল। বুঝতে পারলাম হিমুর পুরো কথা যাতে না শুনতে হয় বা ইভা যাতে না শুনতে পারে, তার জন্য চলে যাচ্ছে। আর এদিকে আমি হাবার মতো সব দেখতেছি। মোহিতকে তাহলে ইভার বয়ফ্রেন্ড নাকি ফ্রেন্ড? ওই দিনও তো আমার গিফট মোহিতের কাছে দেখেছি, আর মোহিত হিমুকে দেখে মুখটা কেমন যেন কালচে হয়ে গেছে। আমার সাথে শুধু প্রশ্ন আসতেছে, কিন্তু এই প্রশ্নের উত্তর পাচ্ছি না একটাও। সব প্রশ্নের উত্তর ইভার কাছে বা মিমের কাছে পাবো। এখন হিমুর কাছে কিছু বলা যাবে না, কারণ যদি হিমু জেনে যায় ইভা আমার জিএফ,
তাহলে বাড়িতে বলে দিলে সমস্যা হবে। তাড়াতাড়ি ইভার কাছে যেতে হবে, আর এইসব প্রশ্নের উত্তর আমার লাগবেই। আমি যে কোনো মূল্যে ইভাকে চাই। এতদিনের রিলেশন আমি কিভাবে ভুলে যাব? যাই হোক, আগে বাড়িতে যাই, আপুকে জিজ্ঞেস করি গিফটটা কে দিল। কিরে ভাইয়া, কি ভাবতেছিস এত? হিমুর কথায় সব ভাবনা ছেড়ে, কই কিছু না তো, এমনি। তাই তুই অবাক হয়েছিলি কেন হিমু? আরে আর বলো না, ওই যে ছেলেটা আছে না, কি যেন নাম, ও মনে পড়েছে, মোহিত। ওই মোহিতকে দেখে অবাক হয়েছি, তার সাথে মেয়ে দেখে। তুমি ওই সব বুঝবা না ভাইয়া। এখন চলো তো, ফুচকা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তোর জন্য কি ফুচকা বানিয়ে রেখেছে যে ঠান্ডা হয়ে যাচ্ছে? কি যে বলো না ভাইয়া। হয়েছে, এখন চল তো। মামা আমাদের 2 প্লেট ফুচকা দেন তো। কার সাথে আসলাম রে বাবা, কি কিপটে লোক, মাত্র 2 প্লেট অর্ডার করলো। টাকা নেই, 1 প্লেট খেলে খাবি, না হলে নিজের টাকায় খাবি। এ, আমার খালার টাকা নিয়ে বাহাদুরি করো, আর আমাকে খাওয়ালে কিপটামি শুরু করে দাও। দাঁড়াও, আজ খালাকে বলে দিব সব। কি মুশকিল রে বাবা, এটা মেয়ে নাকি জল্লাদ? এই তুমি আমাকে জল্লাদ বললা কেন? আমার ঠেকা পড়েনি যে তোকে জল্লাদ বলে আমার মুখটা নষ্ট করব। দেখো ভাইয়া, সব সময় আমাকে রাগিয়ে দিবা না, বলে দিলাম। আমাদের কথার মাঝে ফুচকাওয়ালা হাজির। নে এবার খা। হিমু ফুচকা খাচ্ছে, কি সুন্দর লাগছে। সব মেয়েদের ফেভারিট একটা জিনিস, আর মেয়েদের দুর্বলতা, ঘাম বেয়ে বেয়ে পড়ছে, ঠোঁট লাল হয়ে আছে, গালগুলো লাল হয়ে আছে, কপাল দিয়ে পানি ঝরছে। আমি কি খাবো? আমি তো দেখেই ফিদা হয়ে আছি। একসময় আমার প্লেটে হিমুর দিকে চেয়ে হাত দিলাম। ওরে, আমার প্লেটে কিছুই নেই। আমারটা সাথে হিমুকে সাফা করে দিছে। থাক, খাইছে, ভালোই করেছে। না খেলে তো আমার মায়ের রূপটা দেখতে পেতাম না। মামা আমাকে আরো 2 প্লেট দেন তো। আমি চুপচাপ আছি, কিছুই বলছি না। হিমুর সাথে ফুসকাই পারবো না। যাই হোক, ভাইয়া আমার শেষ। ভাইয়া, ও ভাইয়া, কই ভাবনার মধ্যে গেলা? কই কিছু না তো। টাকা দাও। তুই খেলে তুই টাকা দিবি, আমাকে বলিস কেন টাকার কথা? তুমি কি কোনোদিন দেখেছো যে একসাথে মেয়ে ছেলে ঘুরতে আসলে মেয়ে টাকা দেয়? আমার কি ডজন ডজন জিএফ আছে যে জানবো? বা আমি কি ছেলে মেয়েদের আসার অপেক্ষায় থাকি কে টাকা দেয়? হইছে, কয় টাকা দিবা তার জন্য কথা চাবানোর কোনো দরকার নাই। তো তুই দে। আচ্ছা দিতেছি, মনে থাকলে আর তোমার সাথে ঘুরতে আসবো না। হিমু রাগ দেখে টাকা আমি দিলাম। অবশ্য টাকা আমি দিতাম, কারণ এবার টাকার থেকে এটা কিছুই না। লাগবে না তোমার টাকা, আমি দিতেছি। চুপ করে থাক তুই, ওকে? টাকা দিয়ে আপুর জন্য কিছু টাকার ফুচকা নিয়ে নিলাম। বাড়ির পথে হাঁটা ধরলাম। এক বন্ধুর কল যে তার মামা মারা গেছে। হিমুকে বললাম, তোকে বাড়ির পথে দিয়ে আসলে যেতে পারবি? হিমু বলল পারবে। আমি আম্মুকে কল করে চলে গেলাম সেখানে। খুব খারাপ লাগছে, মারা যাওয়ার কথা শুনে কেমন জানি ভিন্ন অনুভব হচ্ছে। সেখানে গেলাম, বাড়ি ভর্তি মানুষ, সবাই কান্না করছে। জানতে পারলাম স্ট্রোক করে মারা গেছে। মনে মনে ভাবছি, আল্লাহ তুমি কত ধরনের রোগ দিয়েছো সবাইকে, হেফাজতে রেখো একটু তুমি। বন্ধুকে জিজ্ঞেস করলাম জানাজা কয়টায়। তার মধ্যে মোহিত সেখানে দেখে হাজির। যদিও অবাকের মধ্যে অবাক হয়েছি, তাও তেমন কিছু ভাবলাম না, কারণ হয়তো কিছু লাগে। বললো রাতেই জানাজা দিবে। আত্মীয় স্বজন সবাই প্রায় এসে পড়েছে। আমি একপাশে মন খারাপ করে দাঁড়িয়ে আছি। দেখলাম মিম আর ইভা একসাথে দাঁড়িয়ে কথা বলছে। আমি তো আকাশ থেকে পড়লাম যেমন এমন লাগলো। এখানে মিম আর ইভা একসাথে, আবার দুইজনে কথা বলছে একসাথে। এটার মানে কি তারা রিলেটিভ নাকি অন্য কিছু? ইভা এখানে আসলো জানালো না, আবার মিমও এখানে। আমি কি তাদের কাছে যাবো নাকি যাব না? তার মাঝে মিম আমাকে দেখে ফেলে। আরে মাহাদি, তুমি এখানে? আমার বন্ধুর মামা হয়। আমি জানতাম না যে রাকিব তোমার বন্ধু হয়। ইভা আমাকে দেখে খুব ভয় পাচ্ছে কেন জানি। আর ইভাকে দেখে না দেখার মতো ভাব ধরলাম, যাতে আমার তেমন সমস্যা না হয় যে মোহিত ইভা কি হয়। আর মিম, মোহিত, ইভা সবাই এখন এখানে, তাহলে তাদের সবার মাঝে কিছু একটা কানেকশন আছে যা আমি জানি না। ওই দিন রাতে জানাজা দিতে দিতে রাত হয়ে যায়। কারোর সাথে তেমন কথা বলিনি, কারণ সবার মন মেজাজ খারাপ। রাতে ওখানেই থেকে যায়। পরের দিন বন্ধু বলছে হুজুর বলবে আগামীকাল, তো আমি যেন না যাই। আমি সেখানে থেকে গেলাম। মিম আছে, কিন্তু ইভা, মোহিত নেই। তার মাঝে কলেজ থেকে কল আসছে, সবাইকে নাকি যেতে হবে। রাকিবকে বলে ওখান থেকে চলে আসলাম। যেমন ছিলাম তেমনভাবেই কলেজে গেলাম। গিয়ে দেখি মোহিত কার সাথে যেন কথা বলছে। মিমকে দেখতে পাচ্ছি না, মিমের নাম্বারও নেই। মিমের নাম্বার নেওয়ার জন্য মোহিতের কাছে গেলাম। মোহিতের কাছে যেতেই কিসের সাথে চোট খেয়ে মোহিতের উপর পড়ি, আর সাথে সাথে আমার গালে থাপ্পড় মারে। অনেক স্টুডেন্ট ছিল, তেমন কিছু না বলে ওখান থেকে চলে আসি। কলটা কেটে দিয়ে মোহিত ভাবে, ওরে কিছু একটা করতে হবে। এই শালাকে দেখলে মাথা এমনি গরম হয়ে যায়। মিথ্যা অপবাদ দিয়ে ওরে এই কলেজ থেকে বের করমু, না হয় মিথ্যা দিয়ে জেলে ঢুকাবো।
আর কয়দিন ধরে দেখতাছি আমার মিমের সাথে ঘষাঘষি করতেছে, যেটা আমার মাথার রক্ত উঠে যায়। এবার সাহায্য লাগবে ওরে কিছু করতে হলে। আমি কলেজের কাজ শেষ করে বাড়িতে চলে আসি। ওইদিকে একটু পর মিম আসে, এসে মোহিতের কাছে জিজ্ঞেস করে আমি আসছি কিনা। ওই শালার বাচ্চার কথা আমাকে বলবি না, ওরে আমি জেলে না ঢুকে শান্তি পাবো না। মিম একটু ভয় পেয়ে যায়, কারণ মোহিত ভালো ছেলে না, বাবার টাকা আছে যা বলে তাই করে। রাকিবের কাছ থেকে মিম আমার নাম্বার নিয়ে কল করে। রাকিব অবাক হলেও তেমন কথা বলছে না। অপরদিকে আমাকে অনেক কল করছে, ধরিনি। এবার মেসেজ সিনও করিনি, হিমুর সাথেও কথা বলিনি, কারণ আমার মনে কষ্ট, সবার সামনে থাপ্পড়। কথা বলতেই মিম পরে আমার কল কেটে দেয়। ছাদে চলে যায়, গিয়ে দেখি ইভা দাঁড়িয়ে। মাহাদি, তোমাকে কিছু সত্যি কথা বলা দরকার। আমি ওখান থেকে চলে আসলাম। এবার কোনো কথাই না শুনে রুমের দিকে হাঁটা ধরলাম। এবার অনেক ডেকেছে, শুয়ে পড়লাম। কারো কোনো কথাই ভালো লাগছে না। ওইদিকে রাতেই মোহিত ঠিক করে রেখেছে 2 দিনের মধ্যে আমাকে জেলে মিথ্যে অপবাদ দিয়ে ঢোকাবে। মিম বুঝতে পেরেছে মোহিতের কর্ম কি হবে, তার জন্য কল করেছিল, কিন্তু আমি কল কেটে দিলাম। মোহিত ইভাকে কল করেছে যে তার একটি কাজ করে দিতে হবে। ইভাও না করতে পারেনি, কারণ আমার থেকে মোহিতকে বেশি ভালোবাসি ইভা। ইভা জানতে চাই কি হেল্প করতে হবে। পরে মোহিত বলল তার সাথে একটা ছেলে পরে, তাকে মিথ্যার মাধ্যমে জেলে ঢোকাতে হবে। আর এটা হবে থানার সামনে, যাতে পুলিশ সাথে সাথে ছেলেটাকে ধরতে পারে। আর ইভা শোনো, তুমি যদি এই কাজটি করতে পারো, সামনের মাসে আম্মুর কাছে তোমার কথা জানাবো, আর পরের মাসে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাবো। মোহিতের মুখ থেকে বিয়ের কথা শুনে ইভা যেন পাগল হয়ে যায়। আর আমার ভালোবাসা তখন তার কাছে মূল্য ছিল না। আমার দেওয়া স্বপ্নগুলোকে বলে গিয়ে মোহিতের দেওয়া সব কথা সত্যি ভেবে নিছে। এবার একবারও জিজ্ঞেস করেনি কার নামে এমন অপবাদ দিতে হবে। আর রাত ইভাকে সব বলে দেয় কি করতে হবে। লাস্ট কয়েকদিনে মিম আর ইভার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এবার কম বেশি সব কথা মিমকে বলে দেয়, শুধু আমার সাথে রিলেশনের কথা বাদে। রাতে মিম অনলাইনে ইভাকে মেসেজ করে, কেমন আছে কি করে জিজ্ঞেস করে, কিন্তু ইভা ভুলবশত বলে দেয় যে কাল মোহিতের কথায় সে নাকি কোন ছেলের নামে মিথ্যা অপবাদ দেবে, যার জন্য সে জেলে যাবে আর মোহিত ইভাকে বিয়ে করবে। এ কথা শুনে মিমের বুঝতে বাকি রইল না যে ছেলেটা কে হতে পারে। একটা পর একটা মেসেজ কল করে যাচ্ছে আমার কাছে, কিন্তু আমার ফোন অফ। আমার ফোন অফ দেখে মিমের খুব টেনশনে পড়ে যায়। 100 কল করেও কিন্তু আমার ফোন অফ পায়। সারা রাত মিম ঘুমাতে পারেনি, কারণ মিম জানে মোহিত কেমন ছেলে আর কি করতে পারে। সকালে আমার রুমে হিমু হাজির। ভাইয়া ভাইয়া, ও ভাইয়া, কলেজে যাবা না? কে রে? আরে আমি গো, তোমার বউ। ও আমার বউ। আচ্ছা কি করতে এসেছে আমার বউটা? ঘুমের মধ্যে কথাগুলো হিমুকে বললাম। আমার মুখে বউ ডাকতে শুনে হিমু তো ভীষণ খুশি, যা বলার মতো না। বউ আসছে তার জামাইয়ের কাছে জানতে সে আজকে কলেজে যাবে কিনা। না গো বউ, আজ কলেজে যাব না, তুমি যাও, আমি আসতেছি, একসাথে নাস্তা করব। হিমু চাইতেছে আমি যদি এখন মাহিতকে জড়িয়ে ধরতে পারতাম। আমি তোমার বউ, তোমার প্রথম ভালোবাসা, আমি তোমার সারা জীবনের সঙ্গী, আর আমি তোমার ভালোবাসা। আর এই প্রথম আমার মুখে বউ ডাকটা শুনছে, কিন্তু আমি জানি না যে আমি কাকে কি বললাম। এখন কি বলবো? ঘুম চোখে আমি উঠে চোখ কসলাতে কসলাতে দেখি হিমু আমার সামনে দাঁড়িয়ে। কিরে হিমু, তুই এখানে কখন আসলি? এই তো আসলাম এখন, আম্মু বলেছে তোমাকে ডেকে আনতে। ও আচ্ছা, যা তাহলে আমি আসতেছি। হিমু চলে যেতে চাইবে, তার মাঝে মনে পড়ে গেল হিমু আমার মাকে আম্মু বলেছে। প্রথম লক্ষ্য না করলেও পরে করেছে। হিমু দাঁড়া। কি হয়েছে ভাইয়া, কিছু বলবে কি? তুই আমার আম্মুকে আম্মু বললি কেন? কই আম্মু বললাম? তুই একটু আগেই বললি, আমি শুনছি। আরে ভাইয়া, এখনো বিয়ে করনি, এখন যদি কানে কম শুনো তাহলে তো বউ বলবে কোন বধিরকে বিয়ে করলাম, আর মেয়ের পরিবার তো বলবে কার কাছে মেয়ে দিলাম। আমি রেগে রেগে বললাম, যা তো তুই এখান থেকে, নাহলে পিটানি খাবি। হিমু চলে গেল। আর এদিকে সারা রাত ঘুমাইনি মিম। সকালবেলা একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে। আমি ফ্রেশ হয়ে ফোনটা অন করে দেখি মিম অনেকবার কল মেসেজ করেছে। অনেকবার কল দেখে আমি একটু ঘাবড়ে যাই। সাথে সাথে কয়েকবার মিমকে কল করি, কিন্তু রিং বাজলেও কল রিসিভ করলো না কেউ। আমি কয়েকটা মেসেজ করি যে কলটা ধরতে পারে, আর কল করে কিন্তু ধরেনি। পরে এবার মেসেজ আসে যে তার সাথে নাকি খুব আর্জেন্ট কথা আছে। আমি যেন ফ্রি হয়ে এবার সাথে দেখা করি। আর্জেন্ট কথা হলো আজ আমাকে মোহিত কথা বলবে। আমি খাবার টেবিলে চলে যাই। বোন, হিমু সবাই মিলে সকালে নাস্তাটা সেরে নিই। আমি কলেজে যাব দেখে হিমু স্কুলে যাবে না। তার মাঝে কয়েকদিন হয়ে গেছে হিমু আমার বাসায়। আমার মা বলল যে
হুমায়রার মা কল করেছিল হুমুকে দিয়ে আসতে। আর আজ তো শুনলাম তুই নাকি কলেজে যাবি না, তো হুমুকে বাড়িতে দিয়ে আয়, কিছুদিন পর আবার আসবে। আমি কিছু বললাম না। খাবার শেষ করে হিমুকে বললাম রেডি হয়ে নে। রুমের মধ্যে বসে আছি, তার মাঝে আপু এসে, কিরে মাহাদি, বাবুই পাখি চলে যাবে দেখে কি মন খারাপ? বাবুই পাখি কোথায় পেলে আপু? আরে ভাই, আমাকে আর প্রশ্ন করতে আসিস না, সব বুঝি তো আমি। কি যে বলো না আপু। এমনি করে কথা বলতে থাকি আপুর সাথে, তার মাঝে হিমু এসে বলতেছে রেডি হয়ে নিছে, এখন তাকে তার বাসায় দিয়ে আসতে হবে। আমি রেডি হয়ে নেই। আপু আম্মুকে বলে হিমুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে ভুলেই গেছি গিফটের কথা। আপুকে যে জিজ্ঞাসা করার কথা ছিল কোত্থেকে আসলে গিফট, মনেই ছিল না। তার মধ্যে সকালে যে ইভা বলেছে আমার সাথে কি যেন খুব দরকারি কথা বলবে, এবার সাথে না দেখা করে চলে এসেছি। একসময় হিমুর বাড়িতে চলে আসি। হিমুর বাড়ি মানে আমার নানার বাড়ি, মামার বাড়ি। আমি মামার বাড়িতে খুব কমই যাই। অনেকদিন পর যাওয়ার কারণে মামি খুব করেছে যেন আজ থেকে যায়। আমার কাজ নেই কোনো, তাই আমি সেখানে থাকার জন্য হ্যাঁ বলে দিই। সারাদিন হিমু মজা করে। আমার মন এখন অনেকটা ভালো হয়ে গেছে। হিমুর সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত আমার মুখে হাসি ছিল, আর হিমু খুব খুশি। যতদিন যাচ্ছে হিমু আর আমার মাঝে ভালো লাগা তৈরি হচ্ছে। আমার এটা মনেও ছিল না যে মিমরাতে এত কল কেন করেছিল। দুপুরে খাবার 4টায় সবাই মিলে খাই। খাওয়া শেষ করে মোহিত কল করে, খুব দরকার একটা কাজ আছে স্যার বলছে তোকে আর আমাকে এখন কলেজে যেতে। আমি কিছু না ভেবে হ্যাঁ বলে দিই যে আমি আসতেছি। আমার মাথায় তখন এটা ঢুকিনি যে এখন কয়টা বাজে, বা স্যার দরকার পড়লে তো আমাকেই কল করবে। হিমুকে বলে বের হয়ে যাই। আসার সময় বলেছি যেন তাড়াতাড়ি বাড়িতে আসে আর তার জন্য চকলেট আনে। যে ঠিকানা দেয় সেখানে যেতে সন্ধ্যা হয়ে যায়। অপরিচিত না এই জায়গাটা, এটা তো পুলিশ থানার সামনে। আমি ভাবছি থানার সামনে মোহিত কেন ডাকলো। থানার সামনে দাঁড়িয়ে আছি আমি, আর এভা একটা ছেঁড়া জামা পরে আসে। পিছন থেকে আমাকে জোরে ধরে বলতে থাকে, বাঁচান, কেউ আমাকে বাঁচান, বাঁচান। কিন্তু এবার জানে না যে এটা আমি। এবার জোরে জোরে শব্দ আসে, পাশে মানুষ হাজির। আমাকে মারতে লাগলো। আমি মাটিতে পড়ে যাই। পুলিশ তখনও আসেনি। মোহিতের সব পরিকল্পনা মাটি হয়ে যায়, কারণ মোহিত ভাবতে পারেনি যে মানুষ এসে পড়বে। মোহিত ভেবেছিল এবার পেছন থেকে আমাকে ধরে চিল্লাচিল্লি করবে, এবার চিল্লাচিল্লি শুনে পুলিশ এসে পড়বে। কিন্তু পুলিশ আসার আগে মানুষ আমাকে এমনভাবে মারতে লাগলো যে ভয় সেখান থেকে চলে যায়। আর এক পাশে অন্ধকার। মোহিত দাঁড়িয়েছিল। মোহিত ভয়ে পালিয়ে যায় সেখান থেকে। এইদিকে আমি এখনো মার খাচ্ছি, মাটিতে গড়াগড়ি করছি, মানুষ তাও থামছে না। আসলে আমরা বাঙালি অল্পতে আবেগে আর অল্পতে বেশি বুঝি। কি হয়েছে কি হয়নি তা যাচাই করার চেষ্টাও করি না। একজনের কথা শুনে সেটা বিশ্বাস করে ফেলি, আর যার জন্য আমাদের এমন অবস্থা। যদিও গল্পে ইভা যেমনভাবে সাজিয়েছে তা বিশ্বাস করার মতোই। কিছুক্ষণ পর পুলিশ আসলো। পুলিশ দেখতেছে এক ছেলে মাটিতে পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। ঘুম থেকে মিম উঠছে এর মাঝে। কেউ মিমকে ডাক দেয়নি, কারণ মিমের অনুমতি ছাড়া কেউ তাকে ডাক দিতে পারবে না আগেই বলা। ঘুম থেকে উঠে বিছানার মধ্যে কয়েকটা থাপ্পড় দিতে লাগলো, কারণ সে আজ এত ঘুম কিভাবে ঘুমালো। ওইদিকে মাহাদির কোনো ক্ষতি হলো না তো? মাহাদিকে খুব ভালোবাসি। এই কয়দিনে যা বুঝেছি মাহাদিকে লাগবেই, আর মাহাদি খুব ভালো। নিজে নিজেকে আঘাত করতে লাগলো আর নিজেকে দোষ দিতে থাকলো। আমার কিছু হয়ে গেলে সেটা তার জন্য হবে। আমাকে কল করলো, কল হচ্ছে কিন্তু কেউ ধরছে না। পরে মোহিতকে কল করলো যে আমার সাথে কি করেছে সে। মোহিত ভয়ে কলটা কেটে দেয়। হিমুর খুব টেনশন হচ্ছে, এখনো কেন তার ভাই আসছে না। তার বারবার মনে হচ্ছে ভাইয়ের কিছু হলো না তো। সে আমাকে কল করলো কিন্তু কলের কোনো উত্তর পেল না। এবার হিমু টেনশনে পড়ে যায়, বারবার কল দিতেই থাকে। একবার রিসিভ হয় তো আরেকবার বলে ব্যস্ত আছে। হিমু আবার আপুকে কল করে, আপু আমাকে কল করতে থাকে। আমার কোনো কিছু খেয়াল ছিল না, জ্ঞান হারিয়ে ফেলেছি। তখন এক পুলিশ আমার সামনে আসে, আর আমাকে দেখে যেন তার খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন আমাকে দেখেছে কিন্তু মনে করতে পারছে না। পুলিশ আমাকে দেখে হসপিটালে নিয়ে যায়। আমার শরীর থেকে অনেক রক্ত ঝরে। এইদিকে পুলিশ তদন্ত করতে থাকে আমাকে মারলো কে বা কারা, কেন। হঠাৎ পুলিশের মনে পড়ে গেল আমাকে সে রাকিবের বাড়িতে দেখেছিল, তাই তাড়াতাড়ি তাকে কল করে হাসপাতালে আনে। জিজ্ঞেস করার জন্য আমাকে চেনে কিনা। রাকিব আসলো, আর যে পুলিশ থেকে কল করেছে সে তার খালাতো ভাই। রাকিবকে আমার বেডে নিয়ে আসলো। দেখে আমি চরম পরিস্থিতির মধ্যে, মুখ দিয়ে রক্ত পড়ছে, শার্ট রক্তে ভরে গেছে। মাহিদি বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকলো, ওর কি হয়েছে? ডাক্তার কোথায়? প্লিজ রাকিব, একটু নিজেকে সামলাও। তার পরিবারের লোকজনকে ডাক দাও, দেখো তারা কি বলে। আরে কেমন পুলিশ ভাই আপনি? একজন রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে, তার কোনো চিকিৎসা না করে সামলাতে বলছেন?
রাকিব, তুমি আসো আমার কাছে, তার পরিবারকে জানাও। এইদিকে তুমি যখন তার বন্ধু, তাহলে আমি সব করতেছি এক্ষুনি। রাকিব বাবুকে কল করে দিল যে আমি এখন রক্তাক্ত অবস্থায় হসপিটালে আছি। সবাই কান্নাকাটি শুরু করে দিল। মিমকেও জানিয়ে দিল আমার অবস্থা ভালো না, জরুরি এবি নেগেটিভ রক্ত প্রয়োজন, এই হসপিটালে নেই। অপরদিকে আপু আম্মু চলে আসলো, কান্নাকাটি শুরু করে দিল। কি থেকে কি হলো, কারা এমন অবস্থা করেছে। মা ছেলের এমন অবস্থা দেখে জ্ঞান হারিয়ে ফেললো। আম্মুর কাছে আপু গেল, একটু আর মিমও চলে আসলো, সেও কান্না শুরু করে দিল। রাকিব বলছে, এইভাবে কান্না করলে কোনো লাভ আসবে না। আমাদের সকল বন্ধুদের কাছে কল কর, কার এবি নেগেটিভ রক্ত। হিমু আর তার আব্বু এসে পড়েছে। আমার অবস্থা খুব খারাপ, আমাকে দেখে সে বিশ্বাস করতে পারছে না এমন কিভাবে হলো। কান্না জড়িত হয়ে পড়ে, কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না। সময় যতই যাচ্ছে আমার অবস্থা খারাপ হতে লাগলো। ডাক্তার বারবার বলছে, পেশেন্ট অবস্থা ভালো না, আপনারা কি রক্ত পেয়েছেন? মিম রাকিব সবার কাছে কল করলো, কারো কাছে পাচ্ছে না। ইভা ভয় পেয়ে সেখান থেকে চলে আসলো। তার আগে মোহিত চলে আসলো। মোহিতের এমন কাজ দেখে ইভা অবাক হয়ে থাকে, কেন একা ফেলে চলে গেল। ইভা বাড়ি থেকে ফ্রেশ হয়ে নিল। অপরদিকে ইভা আমাকে কল করলো, কিন্তু কলে পাচ্ছে না। এখন খুব খারাপ লাগছে এবার। কে ছেলেটা, কার নামে মিথ্যা অপবাদ দিতে গেলাম। নিজেকে দোষারোপ করতে লাগলো। শুয়ে আছে, তার মাঝে ফোনে রিং বেজে উঠলো। এভাবে বেঁচে আমার কল, কিন্তু দেখলো মিমের কল। মিম কল দিয়ে বলতেছে, তোমার কোনো বন্ধু কি এবি নেগেটিভ রক্ত আছে? কেন, কি হয়েছে? আমার ভালোবাসার মানুষের অবস্থা খুব খারাপ, প্লিজ তাড়াতাড়ি চলো। আমার নিজেরই তো এডি নেগেটিভ রক্ত, আর তোমার ভালোবাসা মানে? আমাকে রক্ত দিতেই হবে। কোন হসপিটালে আসছে বলো আমাকে। ঠিকানা অনুযায়ী চলে গেল। ডাক্তারের কাছে ইবাকে নিয়ে গেল, কিন্তু ডাক্তার কোনো মতেই ইবা শরীর থেকে রক্ত নেবে না। হিমু ডাক্তারের পায়ে ধরে বলছে, এই একটা মাধ্যমে আছে রক্তের, প্লিজ না করবেন না। মিম অনুরোধ করতে লাগলো। অবশেষে ডাক্তার রাজি হলো। এবার শরীর থেকে রক্ত নেওয়া হলো। আমার শরীরে রক্ত যাচ্ছে। সবাই হাজির, মামা মামি আম্মু আপু আব্বু এসে পড়েছে। এবার এখনো জানে না কার নামে মিথ্যা অপবাদ দিছে আর কাকে এবার রক্ত দিচ্ছে। রক্ত দেওয়ার শেষ পর্যায়ে পুলিশ এসে হাজির। পুলিশ দেখে ইভা ঘাবড়ে যায়। পুলিশ এসে ইভার সামনে দাঁড়ায়। ইভাকে জিজ্ঞেস করে উনি কে। রাকিব বলে মাহাদির পাশেই থাকে। পুলিশ আমার আব্বুর সাথে কথা বলছে। এবার রক্ত দেওয়া শেষ, এখন সেখান থেকে উঠে আসছে। তোমাকে কি বলেছে ধন্যবাদ দিব মা, সে ভাষা আমার নেই। খালাম্মা, আপনি এখানে? কেন মা, তুমি জানো না মাহাদিকে কিছু লোক মেরেছে? তুমি তো মাহাদিকে রক্ত দিলে। আর যদি সময় মতো রক্ত না পেতাম বা তুমি না আসতে কি যে হতো। মানে মাহাদি হসপিটালে? চলো এখন দেখবে তাহলে। আমাকে দেখার জন্য সেখান থেকে এবার আমার মা আসলো। এবার দেখলো মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ লাগানো অবস্থায় শুয়ে আছি। প্রথম দেখাতে কান্না করে দিল এভা। কিভাবে এমন হলো, কে করলো এমন? কান্না করতে করতে সেখান থেকে আম্মুকে বলে এবার চলে আসে পুলিশের ভয়ে। মিম খেয়াল করে যে এবার জন্য এত কিছু হয়েছে, আবার ইভাকে এসে ডেকেছে রক্তের জন্য। ডাক্তার বলল রাতেই জ্ঞান ফিরবে। সবাই আমার জন্য অপেক্ষা করছে কখন জ্ঞান ফিরবে। অবশেষে জ্ঞানও ফিরল। আমি চোখ খুললাম। সবাই আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করছে, কিন্তু ডাক্তার বলেছে এখন যেন পেশেন্টকে চাপ না দেয়, আর কালকে বাড়িতে নিয়ে যেতে পারবে। মিম হিমু দুইজনেরই মুখে হাসি। আল্লাহকে শুক্রিয়া করছে। ইভা বাড়িতে এসে মোহিতকে কল করে। আমাকে না বলে চলে আসছো কেন? মোহিত বলে তার কি যেন কাজ ছিল, তাই চলে আসে। আচ্ছা, ছেলেটা কি ছিল যার জন্য এত কিছু করলে? আরে আর বলো না, আমার সাথে পরে মাহাদি নাম, দেখতে পারি না, চোখের বিষ আমার। আমার কথা শুনতে আবার যেন আকাশ ভেঙে পড়ে। কলটা কেটে দিয়ে চিৎকার করে কান্না করতে থাকে। কি করলাম আমি আমার জন্য মাহাদি হাসপাতালে? কান্না থামাতেই পারছে না। মোহিতকে আবার কল করে বলল, তুমি এমন নিহীন ছেলে নামে কেন এত বড় মিথ্যা অপবাদ দিলে? আমার সহ্য হয় না তাই করছি। আর তোর এত জ্বলছে কেন? এবার বলতে পারছে না আমি কি হই তার। ওই দিন এবার কান্না করতে করতে গেল। পরের দিন আসলো, আমার বাড়িতে নিয়ে আসা হলো। মিমও সাথে এসেছে। বাড়িটা খুব বড় না হলে মিমের খুব পছন্দ হয়েছে। আমার রুমে নিয়ে যাওয়া হলো। আমি রুমে শুয়ে আছি। হিমু এসে জিজ্ঞেস করতে লাগলো কে বা কারামান করলো। আমি তেমন কিছু বললাম না। বিকেল হয়ে গেলে মিম হিমু দুজনেই আমার যত্ন করতে লাগলো। এর মাঝে অনেক কল করেছি মাপ চাওয়ার জন্য, কিন্তু কল ঢুকেনি। সন্ধ্যাবেলা পুলিশ আসলো আর মা বাবাকে বলতে লাগলো, আমরা তদন্ত করে জানতে পেরেছি যে আপনার ছেলে মানে মাহাদি ইভা নামে এক মেয়েকে ধর্ষণ করতে চেয়েছিল। মেয়েটা বাঁচার জন্য চিল্লাতে থাকে আর আশেপাশের মানুষ মাহাদিকে মারতে থাকে। মা বাবা তো শুনে বিশ্বাস করতে পারছে না।
আমি এমন কাজ করতে পারি। অজান্তে মা কান্না করে দেয়। সে জানে তার ছেলে এমন কাজ কোনোদিনও করবে না। স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। মাহাদি এমন কাজ করতে পারে না। দেখেন, সব মায়ের কাছেই তার ছেলে ভালো হয়। আব্বু বলল, স্যার, আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন কি হয়েছিল, আর আমার ছেলে দোষ করে থাকলে শাস্তি আমরা দিব। মেয়েটার এখনো খুঁজে পাওয়া যায়নি, আমরা তদন্ত করতেছি। মেয়েটার খুঁজ পেলে আমরা সব জানতে পারবো। তার আগে মাহাদির যেন এই শহর থেকে কোথাও না যায়, আর আমরা আবার সব প্রথম থেকে দেখতেছি। পুলিশ চলে গেল। বাবা মায়ের মাথায় হাত। তার ছেলে নামে এমন একটা অপবাদ আসলো কিভাবে? আমি তেমন কাজ করতেই পারি না। বাবা বলল আমার সাথে কথা বলা দরকার। মা বলল, এখন মাহাদির শরীর ভালো না, কিছু বলো না, একটু সুস্থ হোক, পরে বলি সব। এইসব আবার হিমু শুনে ফেলে। সে বিশ্বাস করতে পারছে না আসলে কি আমি এমন কাজ করেছি কিনা, নাকি সব ভুল। ওইদিকে মিমিবা আর মোহিতকে একসাথে ডেকে জিজ্ঞেস করবে এমন করলো কেন। এমন করে সময় যায়। হিমুর টেনশন বাড়তে থাকে। কিভাবে কি হলো জানার জন্য অপর পাশে মা বাবার কাছে নালিশ আসে। তার ছেলে এমন কাজ করেছে, আপু নিজে এটার শেষ দেখে সারবে এই ভেবে যেখানে মার খেয়েছি সবাইকে জিজ্ঞেস করতেছে। ইভা আমার সাথে দেখা করার চেষ্টা করছে। এমনি করে একদিন যায়। সত্য ঘটনা কি সবাই জানতে চায়। এখন শুধু আমি জানি না আমার নামে যে এত বড় মিথ্যা চাপিয়ে দিয়েছে, তাছাড়া সবাই জানে। একদিন পর মোহিত ইভাকে কল করে বলে যেন দেখা করতে। আর আমার ঘটনার পর কেউ স্কুল কলেজে যায়নি। মোহিতের কাছে ইভা গেল। কিসের জন্য ডেকেছো? আজ রেগে কথা বলছো যে? আমার ইচ্ছে, আমার যেমন ভাবে কথা বলার ইচ্ছে সেভাবে বলবো। তোমার সমস্যা কি তাতে? আচ্ছা সরি, মাহাদির সাথে যা করেছি। সবকিছুর জন্য সরি বললো, সরিটাও বেশি অপমানজনক লাগে। কেন রেখেছো সেটা বলো। আম্মির কাছে তোমার কথা বলেছি। আমি বলছি তোমাকে নিয়ে যেতে, তুমি কি বলো? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ হাফেজ। ইভা এই সময়টুকু বুঝতে পেরেছে যে সে ভুল করেছে, আর ভুল করেছে আমার ভালোবাসার সাথে। ওখান থেকে তখন চলে আসি ইভা বাড়িতে। আমার গিফটটা হাতে নিয়ে আগের কথাগুলো ভাবছে। তার মাঝে আপু। কিরে মাহাদি, কি করিস? এমনি বসে আছি। আরে, তোর কাছে এটা কিভাবে আসলো মাহাদি? ওই দিন টেবিলের উপর থেকে নিয়েছিলাম। আর তোকে তো বলা হয়নি এটা কোথা থেকে আসলো। এটা হুমায়রা এনেছিল। ওই দিন নাকি মোহিত নামে একটি ছেলে হুমায়রাকে ভালোবাসি, তাই তাকে এটা দিছি। আর হুমায়রার আমার কাছে দিল, কি হাসি দিয়ে বলছিল যে কি ভাবে নাকি তাকে প্রপোজ করে। এখন আমি বুঝতে পারি এটা তাহলে মোহিত দিছে। তাহলে মোহিত ইভাকে না হুমুকে কাকে ভালোবাসে? আম্মুর ডাকে আপু চলে গেল। এখন ইভার প্রতি আমার ঘৃণা তৈরি হচ্ছে। এত ভালোবাসার পর সে এমন করলো, নিজেকে কেমন ঘৃণা লাগছে। একটু পর মিম আসলো। মিম এসে আমাকে বলল, ওই দিন কি হয়েছিল? আমি বলি মোহিত কলেজের কাজে। পরে এক পুলিশ, পেছন থেকে এক মেয়ে সব খুলে বলল। মিম বলে, ছেলেটাকে তো মোহিত ছিল তা জানি, আর মেয়েটা কে ছিল তা কি জানো? আর তোমার নামে যে দর্শন। আমাকেও সব খুলে বলল মিম। এখন আমি তো কিছু বিশ্বাস করতে পারছি না। আমার নামে এত কিছু হয়ে গেছে, আমি কিছুই করিনি। কেমনে সমাজে মুখ দেখাবো? মনে মনে ভাবছি। মাহাদি শোনো, আরেকটি কথা। বলো। মেয়েটা কে ছিল জানো? না তো, কে ছিল? যে তোমাকে রক্ত দিয়েছিল যখন তোমার রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না, তখন ইভা রক্ত দেয়। আর ইভাই ছিল সেই মেয়ে যে তোমার বিপদে হাত বাড়িয়েছে। তখন যদি ইভা না আসতো তোমাকে রক্ত দেওয়ার জন্য, তাহলে তোমার কিছু একটা হয়ে যেত। হিম আসার কারণে সে মেয়েটা জিভা ছিল তা বলছে না। মিম চাইতেছে শুধু আমি জানি, পরে সবাই জানবে। ইভাকে ধন্যবাদ দেওয়া দরকার, সে আমার এত বড় উপকার করেছে। ওইদিকে মোহিত পুরো কলেজে ছাড়িয়ে দিয়েছে আমি একটা মেয়ের সাথে অমুক তমুক করেছি। সত্য ঘটনা মিম, মোহিত আর ইভা জানে। বাকি সবাই জানার চেষ্টা করছে। মিম, হিমু, আমি তখন কথা বলে সময় পার করি। সন্ধ্যার একটু পর আমি হিমুকে না বলেই ছাদে যাই। আর হিমু বলে দিছে তাকে না বলে যেন রুম থেকে বের না হই। ইভাকে খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না। আমি জানি ইভা আমার জন্য এখানে আসবে। অনেকদিন হয় কথা হয় না। আবার আমার কত উপকার করেছে। দেখি ইভা আমাকে কে যেন বলতে চেয়েছিল, মনেই ছিল না। অপরদিকে ফোনটা ওই দিনের পর খুঁজে পাইনি। একটু পর ইভা আসলো। কেমন আছো মাহাদি? ইভা এখন তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু এখন আমাকে মন থেকে ভালোবেসে উঠতে পারেনি। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার চেহারায় এমন অবস্থা কেন? আর রাতে কি ঘুমাও না? তার মাঝে খুঁজতে খুঁজতে হিমু চলে আসলো। এসেই, ভাইয়া, ও ভাইয়া, ছাদে এসে পড়লে? ও তুমি এখানে? আরে কি হয়েছে, ডাকছিস কেন? তোমাকে না বলছি আমাকে না বলে রুম থেকে বের হবে না। আর ইভার সাথে কথা বলতে এসেছিলাম।
আর ইভা আপু কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমাকে রক্ত দেওয়ার পর থেকে হিমু ইভাকে সম্মান করে। তারপর কিছু না বলে ইভা চলে গেল। হিমু আর আমি কথা বলছিলাম, খেয়াল করিনি কখন গেছে। শোনো ভাইয়া, তুমি আমাকে না বলে কোথাও যাবে না, ওকে? আচ্ছা ঠিক আছে। রুমে চলে আসলাম। আর বিকেলে মিম তার বাসায় চলে গেছে, কারণ তার আব্বু কল করেছিল। মিম শুধু তার আব্বুর কথাই মানে, আর যাই বলে তাই করে। রাত 8টার পর মিম আপুর ফোনে কল করেছে। আপু আমাকে ফোন দিয়ে বলল, মিম তোকে খুঁজতেছে। ফোন নিয়ে বললাম, কেমন আছো? বলো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। মাহাদি, তোমাকে একটা কথা না বলে শান্তি পাচ্ছি না। কি কথা যার জন্য এমন চিন্তার মধ্যে আছো? আসলে মোহিত তোমাকে ওই দিন কল করেছিল তোমাকে ফাঁসানোর জন্য। মোহিত তোমাকে দেখতে পারে না, সে তোমার ক্ষতি করার জন্য এমন করেছে। আর এটা করেছে ইভার মাধ্যমে। ইভা মোহিতকে ভালোবাসে, মোহিত আমাকে ভালোবাসে। তুমি আমার সাথে কথা বলো, এটা সহ্য হয় না মোহিতের। তাই ইভাকে ব্যবহার করে তোমাকে ফাঁসিয়েছে। মোহিতের ইচ্ছে ছিল জেলে ঢুকাবে, কিন্তু সফল হয়নি সে। কথাগুলো শুনে বিশ্বাস করতে পারছি না। ইভা কেন আমার সাথে এমন করলো? আসলে ভালোবাসে আমাকে, না মোহিত, না টাকা, নাকি অন্য কিছু? রহস্য রয়ে গেছে। কাল যাই হোক না কেন, আমাকে ইভার সাথে কথা বলতে হবে। কলটা কেটে দিলাম। চিন্তার মাথার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। 2 বছরের ভালোবাসা কি আজ ইভা এই প্রতিদান দিল? সমাজে এখন মা বাবার কাছে মুখ দেখাতে পারবো না। মা বাবা জানে আমি এমন কাজ করতে পারি না, কিন্তু সমাজ তো শুধু দোষটাই খোঁজে। সমাজ তো আসল সত্যি কথা খুঁজবেও না, বা জানতেও চাইবে না। ওই দিন কি হয়েছিল? ওয়াশরুমে গেলাম, চিৎকার করে কান্না করতে পারছি না। সবাই যেন জেনেই যাবে যে আমি কান্না করছি। এই ভেবে আমি এবার জন্য কি করিনি, সব করেছি। টিফিনের টাকা না খেয়ে আমি তাকে টাকা দিছি। মাঝে মাঝে গাড়ি ভাড়ার কত টাকা তাকে দিয়ে হেঁটে গেছি। তার 2টা বার্থডেতে কি না করেছি। যেমন পেরেছি তেমন তাকে সাহায্য করেছি। রাতে আবার শাওয়ার সেরে গোসল করলাম। পানির মধ্যে ঝরে যাচ্ছে আমার শরীরের পানি। 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলাম, আর এই 1 ঘন্টা আমার গেছে চোখের পানি দিয়ে। কালকে এই সব কিছুর উত্তর আমি এবার কাছে জানতে চাইব। বড় হবার পর হিমু আমাকে, তুই এতক্ষণ গোসলখানে কি করছিস? রেগে আর টেনশনে বললো কথাটা। গোসলখানে কি করে মানুষ? 1 ঘন্টা হয়ে গেছে, আর এই 1 ঘন্টা কি করলি? কি করেছি জানতে যখন চাইছো, তুইও আমার সাথে ওয়াশরুমে চলে আসছি, দেখতে কি করছি। কিন্তু আজ তুই করে কথা বলছিস কেন? কি করলাম আবার আমি? কি করো নাই তুমি? এত টেনশনে ছিলাম বলো। আর তোমার এমন কাজকর্ম দেখাও, ভয় হয় খুব। আচ্ছা এখন তুই যা, আমি একটু রেস্ট নেই, পরে কথা বলি। হিমু চলে গেছে। হিমু এখানে থাকলে চলবে না, কারণ আজ রাতেই সব ঠিক করতে হবে। কাল ইভাকে কি করা যায়? আর ইভার প্রতি এত ঘৃণা জমেছে বলার মতো না। প্রথমত, তুমি আমার খুব স্পেশাল ছিলা বলেই তোমার জন্য এত বেহায় হয়েছিলাম। ইচ্ছেতে ছিল অনেক কিছুরই, আজ এক যন্ত্রণা সব শখ ইচ্ছে মাটি দিয়ে দিল ইভা। দ্বিতীয়ত, ভেবে নিয়েছিলাম তুমি আমার প্রিয়জন, কিন্তু সময় আজ আমাকে বুঝিয়ে দিল আমি তোমার প্রয়োজন। তৃতীয়ত, আমি থাকতে যখন তোমার অন্য কারো যায় মন। আর যাই হোক, আমি চাই না সেই ইভাটা আমার হোক। আমার কাছে ইভার কি কি আছে সব খুঁজতে লাগলাম। বইয়ের ভিতর ইভার দেয়া জিনিস রাখি, সবই একসাথে করলাম। একটা একটা করে ইভার সব জিনিস নিলাম। আমি চাই না মানসিক চাপে থাকতে। আর হয়তো এবার ওই কাজের জন্য আমার মা বাবা, আপুর মুখে হাসি নেই। মা বাবা জানে না, জানলে হয়তো এতক্ষণে কিছু একটা হয়ে যেত। খুঁজতে খুঁজতে হিমুর সেই চিঠিটা হাতে পড়ে যায়। অনেকদিন আগে হিমু আমাকে চিঠিটা দিয়েছিল, আমার মনে নেই পড়তে। হিমু উত্তর চেয়েছিল, কথার ধরনে বুঝেছিলাম, কিন্তু কি আছে এই চিঠিতে? আর আমি কেন আগে পড়লাম না চিঠিটা? বিশেষ কিছু নেই তো। আচ্ছা যাই হোক, আগে কাগজটা খুলে দেখি কি আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আমার। আমি হয়তো অনেক ছোট, আমার কথাগুলো শোনার পরে হয়তো আমাকে ভুল বুঝবা, কিন্তু আমি আর পারছি না কথাগুলো না বলে থাকতে। যখন আমি বুঝতে শিখেছি ভালোবাসার মানে কি, হাড়ে হাড়ে টের পেয়েছি। ছোট ছিলাম হয়তো, ভালোবাসা কেমন ছিল জানতাম না, কিন্তু আজ আমি জানি তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে না পেলে বেঁচে থেকেও মরার মতো হয়ে যাব। আমি তোমাকে হয়তো ভালোবাসি না, তুমি আমাকে হয়তো ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। হয়তো বুঝতে পারবে না কতটা ভালোবাসি। যখন অন্য কোনো মেয়ের সাথে তোমাকে কথা বলতে দেখি, কলিজা ফেটে যায়। এই ভেবে যে তুমি অন্য কারো হয়ে যাবে। তুমি হয়তো আমাকে ছোট বোন ভাবো, কিন্তু এখন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, জানি না আল্লাহর কাছে সব সময় দোয়া করি যেন তুমি ভালো থাকো।
আমার প্রত্যেকটা মোনাজাতে তুমিই থাকো। খুব ভালোবাসি ভাইয়া তোমাকে। ভুল কিছু বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু সত্যি তোমাকে ভালোবাসি নিজের থেকেও বেশি। তোমাকে হারানোর ভয়ে সবসময় আমাকে কান্না করি। আমাকে একা হাতে ফিরিয়ে দিও না। ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। তোমার তোমার হয়ে থাকতে চাই সারা জীবন। নিবে কি আমাকে মেনে? ইতি তোমার কি করব এখন আমি কিছুই বুঝতে পারছি না। চিঠিটা পুরো পড়ে যেন মাথার মধ্যে টেনশন পড়ে যায়। একদিকে এভা, আরেকদিকে হেমু। চিঠিটা আমি টেবিলের উপর রেখে দিই। এত টেনশনে আমি থাকতে পারছি না। আপু জানে হিমু যে আমাকে ভালোবাসে, আর আজ জানলাম হিমু আমাকে ভালোবাসে। হয়তো তার আচার আচরণে বুঝতে পেরেছিলাম, কিন্তু তেমন মন দেয়নি। ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর কারো মেসেজের শব্দ পেলাম। ফোন না ধরে ঘুমিয়ে পড়লাম। আপুর ফোনটা আমার কাছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আজ সবার আগে উঠে নামাজ পড়ে ছাদে আসলাম। এবার সাথে সেই চিরচেনা কথাগুলো মনে পড়ে গেল। প্রথম প্রথম এমনভাবে নামাজ পড়া। এভা আমি কথা বলতাম, কতই না ভালো লাগতো। একটু দেরি করলে রাগ করা, তারপর রাগ ভাঙানো, রাগ না কমলে কান ধরে সরি বলা, একটুবার হাসি দিয়ে বলা, কানে ধরলে তোমাকে অনেক সুন্দর লাগে। এটা শোনাইছিল যে সবসময় আমাদের ভালোবাসা। এরপর শীতের সময় কনকনে ঠান্ডার মাঝেও কাঁপতে কাঁপতে ছাদে এসে কথা বলা, একসাথে প্রাইভেটে যাওয়া, কথা বলা, এটাও ছিল আমাদের জীবন। কতই না সুন্দর ছিল। সকালে বাতাসের মধ্যে অন্যরকম অনুভব পাওয়া যায়, মনে শান্তি লাগে। রাতে সেই কান্না কথা মনেই নেই। এবার জন্য অপেক্ষা করা, তার মাঝে হেমু হাজির। কি গো ভাইয়া, তুমি এখানে কেন? সকালে বাতাস খাওয়ার জন্য আসলাম। তুই এখানে এত সকালবেলা? এখন কি সকাল হয়েছে নাকি? কয়টা বাজে সে খেয়াল আছে? ও, খেয়াল করিনি। কয়টা বাজে? তা ছাদে আসলি যে? তোমার জন্য রুমে গিয়েছিলাম, দেখলাম তুমি নেই। পরে ছাদে এসে দেখছি তুমি এখানে আছো। ও আচ্ছা। ভাইয়া চলো একটু দুজনে দাঁড়িয়ে কথা বলি। কেন, এখন কি কথা বলছি না? আরে তা বলতেছি, কিন্তু অন্যরকম ভাবে। অন্যরকম ভাবে মানে? আরে তুমি দেখছি কিছুই বোঝো না। অন্যরকম ভাবে মানে দুজন একসাথে দাঁড়িয়ে নিজেদের অজানা কথা শেয়ার করা, বুঝলে? আমার এত বোঝার কাম নেই, যা বোঝার তুই বোঝ। ভাইয়া, কি হয়েছে? অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে। অনেক দিন হয় তোমার সাথে ঘোরাফেরা হয় না। আজ চলো ঘুরে আসি। ঘুরে কি হবে? তোর ভাই কি এখন আগের মতো আছে? আমার ভাই সব থেকে বেস্ট। সমাজ, আশেপাশের মানুষ, এমনকি তোরা জানিস কিছুদিন আগে তোর ভাই একটা মেয়েকে দর্শন করতে চেয়েছে। তুইও সাবধানে থাকিস তোর ভাইয়ের কাছ থেকে। চলে আসলাম সেখান থেকে। রুমে এসে ফোনটা নিলাম, দেখলাম রাতে মিম মেসেজ করেছিল। ভাইয়া, তুমি হয়তো এখনো জানো না আমি হুমায়রা তোমাকে কতটা ভালোবাসি আর কতটা বিশ্বাস করি। আমি জানি তুমি এমন কাজ করতেই পারো না, আর আমি এটাও জানি তুমি কতটা ভালো ছেলে। সারা জীবন ভালোবেসে যাব। যা হয়েছে সব চক্রান্ত। পরে হিমু ছাদ থেকে নেমে পড়ল। মিমের মেসেজ দেখে একটু অবাক হয়েছি, কারণ মিম এমন মেসেজ দিল কেন? মেসেজটা এমন ছিল যে, মাহাদি, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। অনেক দিন ধরে বলতেছি বলবো বলবো, কিন্তু ভয়ে বলা হচ্ছে না। কাল তোমাকে বলবো। নীল কালার খুব পছন্দ। পারলে একটা নীল বা সাদা পাঞ্জাবি পরে এসো। কাল বিকালে শিউলি মাঠের পাশে। হিমুর আবদার ঘুরতে নিয়ে যাওয়া। অপরদিকে মিম বায়না তার সাথে দেখা করার জন্য, কিন্তু আমাকে আগে এবার সাথে কথা বলা দরকার। এবারকে কল দিলাম, কল ধরছে না। সকালেও ছাদেও আসলো না। মেসেজ করলাম, কাজ হলো না, তো উত্তর লাগবেই আমার। এবার বাসায় গেলাম, সেখানে থেকে পেলাম না। আন্টিকে জিজ্ঞেস করলাম ইভা কোথায়, সে বলতে পারছে না কিছু। টেনশনে পড়ে গেলাম, কোথায় ইভা হতে পারে। মাঝে মোহিতের কথা মনে পড়ে গেল। মোহিত কি কিছু করলো না তো? রাকিবকে কল করলাম, এবার খোঁজ জানে কিনা। সে বলে জানে না। আর এবার জন্য রাকিব কেমন যেন ঘাবড়ে যায়। আমার থেকে যেন ওরে বেশি টেনশন হয়। রাকিব তাড়াতাড়ি করে আমার বাসায় চলে আসে। বুঝলাম না রাকিব কি ইভাকে ভালোবেসে ফেললো না তো? রাকিব এসে বলল, কি রে, কি হয়েছে? আর ইভাকে পাচ্ছি না মানে? সকাল থেকে পাচ্ছি না। তাই তুই এত টেনশন করতেছিস কেন? কি হয় ও তোর? তোকে রক্ত যেদিন দেয় সেদিন থেকে ওরে ভালোবেসে ফেলি। আর ইভাকে অনেকবার জানিয়েছি, সে বলেছে তাকে একজন ভালোবাসে। ইভা নাকি তার প্রতি অনেক অবিচার করেছে। সে যা বলবে ইভা তাই করবে, আর সে কে আমাকে বলেনি। আর ইভা নাকি অনেক অপরাধ করেছে। আমি বলেছি আমার অতীত তোমার অতীত দেখব না, সামনের দিনগুলোকে তোমাকে নিয়ে ভালোবাসবো। বুঝতে পারলাম সে আমি যা বলবো তাই হবে বলেছে। আমরা খুঁজতে লাগলাম, কোথাও এবার খোঁজ পেলাম না।
সব জায়গায় কল করলাম, পেলাম না। দুপুর হয়ে গেল, শুধু ইভার ফোন অফ। আর রাকিব মোহিতকে কল করে দেখে তার ফোন অফ। কিছুই বুঝতে পারছে না। অপরদিকে মিম রেডি হচ্ছে আমার জন্য। হিমাও ঘুরতে যাবে এই ভেবে সেও নিজেকে তৈরি করছে। অপরদিকে আমার কাছে নতুন বার্তা, রাকিব হিমুকে ভালোবাসে। হঠাৎ কারো কল আসে, ইভাকে নাকি কিডন্যাপ করা হয়েছে। অপরিচিত নাম্বার থেকে কল আসে, কণ্ঠটাও অপরিচিতই। অনেক ভয় পেয়ে যায়, কে কল করেছে আর কে বলছে ইভাকে কিডন্যাপ করেছে। রাকিব শোন। বল। কে জানি কল করেছে আর বলল যে ইভাকে কিডন্যাপ করেছে। মানে কি বলিস? কি করবো এখন বল? কি করব মানে? সবাইকে জানাতে হবে এটা, আর পুলিশকে বলতে হবে। তুই এবার কিছু হোস না, আমিও না। এখন কিছু হয়ে গেলে আমরা ফেঁসে যাব। ইভাকে বাঁচানোর চেয়ে তখন আরও সমস্যা হবে, বুঝলি? সব বুঝলাম রাকিব, কিন্তু সত্যি সত্যি যদি কিডন্যাপ করে আমরা সবাইকে বা পুলিশকে জানালে ইভার ক্ষতি করে দিলে? আরে শোন, আমাদের এখন যা করতে হবে ভেবে চিন্তা করে করতে হবে। এখন চল, ইভার মাকে সব বলতে হবে, সে কিছু জানে কিনা। বাড়ির দিকে রওনা দিলাম। একটা সমস্যা গেলে আরেকটা সমস্যা জুটে আসে। রাকিব আমি একসাথে আছি, বাড়ি থেকে অনেক দিন বের হইনি। আমাকে দেখে সবাই যেন হা হয়ে আছে। কত দিন না কত বছর পর আমাকে দেখছে। এক আন্টি বলতে লাগলো, দেখ দেখ, এটা মাহাদি না যে কিছুদিন আগে একটা মেয়ের সাথে শয়তানি করে ধরা পড়েছে? কথাটা শুনে কান্না চলে আসতে চাইলো। বাইরে সবার সামনে কান্না করা যাবে না, তাই নিজেকে সামলালাম। কিছু না বলেই চলে আসতে চাইলাম, তার মাঝে আরেক মহিলা বলতে লাগলো, কতই না ভালা ভাবছিলাম পোলাডারে, কিন্তু কি করলো তলে তলে যে এত শয়তানি আগে জানতাম না। রাকিব মহিলাদের কথার উত্তর দিতে যাবে, বললাম এখন মাথা গরম করা যাবে না। সময় আসলে সমাজে তো ভালোটা নিয়ে গর্ব করবে। সময় খারাপ, সমাজ তোর পিছু, দোষটাকে সবার মাঝে তুলে ধরবে। রাকিব আর আমি বাড়ি কাছে চলে আসলাম। তার মাঝে আরেকটা কল আসলো যে এবার কিডন্যাপ করার কথা যদি পুলিশকে জানানো হয় তো তাকে মেরে ফেলা হবে। এবার হলো মহা ঝামেলা, কি করবো বুঝতেছি না। না, বিকেল হয়ে গেছে। মিম অনেকবার কল করেছে, মিমের কল দেখে ধরিনি আর ভুলে গেছিলাম মিম আমার জন্য অপেক্ষা করছে। মিমকে কল করলাম, গেলাম কোথায় আছে, বললো আমাদের বাড়িতে আছে। মিম আমাদের বাড়িতে গেল কেন? তাড়াতাড়ি রাকিবকে নিয়ে আমাদের বাড়িতে গেলাম। গিয়ে দেখি মিম চোখ লাল হয়ে আছে আর হিমু রয়ে গেছে। আপু অভিমানে আছে। মিম খুব সুন্দর করে সেজে গুজে নীল শাড়ি পরেছে, দেখতে খুব সুন্দর লাগছে। হিমু সেজেছে, কিন্তু এখন সব চেঞ্জ করে ফেললো। কম বেশি সবাই রেগে গেছে। জানতে পারলাম মিম মুখ লাল করে ভয়ে আছে। মোহিত আমার কিছু করলো না তো? অপরদিকে হিমু অভিমান করেছে, তাকে ঘুরতে নিয়ে যায়নি এর জন্য। আপুরটাও জানা হলো না। এখন মিম হিমু রাগ অভিমান ভাঙার সময় না, ইভাকে বাঁচানোর সময়। সবাইকে ডাক দিলাম, সব ঘটনা খুলে বললাম। সবার কথা রেখে তারা অবাক হয়েছে, হঠাৎ ইভাকে কে কিডন্যাপ করতে পারে। ভাইয়া চলো পুলিশকে সব জানাই। আচ্ছা মাহাদি, তোমাকে যে কল করেছে তার নাম্বারটা দাও তো আমাকে। মিমকে নাম্বার দিলাম। মিম তো অবাক, কারণ নাম্বারটা না মোহিতের। আর মোহিত কি তাহলে ইভাকে তুলে নিয়ে গেছে? আর মোহিত ইভাকে ভালোবাসে, ইভা বাসে। সব ঘটনা প্যাঁচ খেয়ে হিমু বলল, ভাইয়া তুমি নাম্বারটা ট্যাগ করেছো, লোকেশনে চলে যাও। আর আমি ম্যাম পুলিশের কাছে যাই। আর আপু তুমি যাও এবার আম্মুর কাছে। এটা আমাদের জন্য ভালো হবে। আমি রাকিব বের হয়ে গেলাম আমাদের পুলিশ থানায়। মিম হিমু চলে গেল আপু ইভার বাড়ি। আমি রাকিব ফোন লোকেশন অনুযায়ী খুব কাছে চলে আসি। অবাক করার মতো কথা হলো, যেখানে আসি আশেপাশে মানুষ খুব কম থাকে, নির্জন এলাকা। রাকিব বলল, আমরা দুজন এসে কোনো সমস্যা পড়লাম না তো? আরে কি যে বলিস না তুই রাকিব, এখানে ঝামেলা করতে আসিনি। তুই আমি সুন্দর মতো করে ইভাকে বাড়িতে নিয়ে যেতে পারলেই খুশি। এখন প্রায় সন্ধ্যা আসে, পাশে তো অন্ধকার নেমে এসেছে। নাম্বার যেখানে সিগন্যাল দিতেছে সেখানটা হলো বড় একটা পুকুর, তার পাশে একটা করে ঘর। আমাদের সেখানে যেতে হবে। আমি আর রাকিব বাড়ির আশেপাশে দেখে নিলাম, বাইরে কাউকে দেখতে পারছি না। বাড়ির ভিতরে কার আওয়াজ পাচ্ছি, মনে হয় কেউ আটকা পড়ে আছে। মাহাদি শোন, হয়তো তুই ভিতরে যা, নয়তো আমি ভিতরে যাই। বাহির থেকে সমস্যা হলে আমি দেখব, তুই ভিতরে গিয়ে দেখ কিসের আওয়াজ হচ্ছে। আচ্ছা তাহলে তুই বাইরে থাক, আমি আস্তে আস্তে ভিতরে যাই, আর সাবধানে বাইরে থাকবি। আচ্ছা, তুইও সাবধানে ভিতরে যাইস, কোনো সমস্যা হলে আমাকে ডেকে নিবি। আস্তে আস্তে ভিতরে যেতে লাগলাম। ভিতরে সমস্যা হলো একাই সামলাতে হবে, নিজেকে বাঁচানোর জন্য হাতটাই এখন কাজে লাগাতে হবে। ভিতরে গিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু আওয়াজ কোথায় হলো তাহলে? ভালো করে দেখতে লাগলাম। একসময় কিছুর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। হিমু মিম পুলিশকে সব খুলে বলে, পুলিশও ফোর্স পাঠায়। আপু ইভার আম্মুকে সব বলে। ইভার আম্মু তো কান্না করা শুরু করে দেয় যে তার মেয়ের কিছু হলো না তো। সারাদিন আজ বাড়িতে আসেনি,
টেনশন। তার মাঝে শুনে কিডন্যাপ হয়েছে। রাকিব বাইরে থেকে অপেক্ষা করতে থাকে। রাকিব দেখে 5-6 জন ছেলে আর 2টা মেয়ে একসাথে বাড়ির দিকে আসতে থাকে। সবাইকে দেখে রাকিব এক জঙ্গলে লুকিয়ে পড়ে। সবাই সামনে আসতে থাকে। আমি নিচে পড়ে উঠে দাঁড়াতে গিয়ে যেন পিছনে সরে দাঁড়ালাম, কারণ নিচে ইভা বাতা অবস্থায় পড়েছিল চেয়ারে। তাড়াতাড়ি করে চেয়ার নিচ থেকে বসালাম। ইভা, ইভা, এই ইভা। কোনো সারা শব্দ নেই। গাল লাল হয়ে আছে, যেন অনেক অত্যাচার করেছে, অনেক মারধর করেছে, চর দিয়েছে। আশেপাশে পানি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। হঠাৎ পিছন থেকে কে জানি বাড়ি দেয়। জ্ঞান হারিয়ে ফেলি। হিমু রাকিবকে কল করে বলে কোথায় আছে। রাকিব বলল জায়গার নাম জানে না তেমন। মাহিদি কোথায়? মাহিদিকে ফোনটা দাও। মাহাদি তো এক বাড়ির ভিতরে, আমি বাহিরে। এখানে এসে কারো শব্দ, পরে দেখি কয়জন এসে। এই রাকিব, তুই মাহিদিকে একা ছাড়লি কেন? রেগে বলল হুমায়রার কথাটা। আমি কি করতাম? এখানে তো মাথা গরম করে কিছু করা যাবে না, সব ভেবে চিন্তা করে করতে হবে। আচ্ছা তুমি ঠিকানা দাও, আমরা আসতেছি। রাকিব ঠিকানা দিয়ে দিল। আমি নিচে পড়ে রইলাম। মোহিত বলল ওই শালারে ওপরে তুল, আমাকে অনেক জ্বালাইছে। আসিফ নামে একটা ছেলে আমাকে শোয়া থেকে বসালো। ভাই শালায় তো জ্ঞান হারিয়ে ফেলেছে। মোহিত আমার সামনে এসে 3-4টা লাথি মারে। আমি নড়ে উঠি। এখন হাত পা বেঁধে ফেল আর পানি মার মুখে, কুত্তার বাচ্চাকে। ভাই পানি এনেছি। দে আমাকে। মোহিত আমার মুখে পানি ছিটিয়ে মারলো। আমার আস্তে আস্তে জ্ঞান ফিরছে। খুব ব্যথা করছে, মাথা অনেক জোরে আঘাত করেছে। লাথিটাও শরীরে জোরে মেরেছে মোহিত। কি রে, তোর মিম কোথায়? আমি মাথা উঠিয়ে দেখলাম মোহিত। কথা বলতে পারছে না, মাথা ব্যথা করছে খুব। কি রে, কথা বলিস না কেন? ভাই মনে হয় কথা বলতে ভয় পাচ্ছে। আমাকে অনেক জ্বালাইছে, শালারে ইচ্ছে মতো ধলাই করতো মামুন। মামুন রড নিয়ে আসে। আমার সামনে সবাই হাসাহাসি করতে থাকে। মোহিত জোরে জোরে হাসতে থাকে। রাকিব খুব ভয় পেয়ে যায়। ভেতরে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। হাসির শব্দ শোনা যায়। রাকিব বাড়ির পাশে এসে দেখার চেষ্টা করে ভেতর কি হচ্ছে। দেখার জন্য পুলিশ কাছাকাছি চলে আসে। রাকিব দেখে আমাকে বড় রড দিয়ে বাড়ি মারতে যাবে। এমন সময় এবার জ্ঞান ফিরে দেখে। এই তোরা থাম থাম, আমার জানুর জ্ঞান ফিরছে, কথা বলে নি একটু। এবার চোখ খুলে দেখে সামনে এখনো মোহিত বসে আছে। সে ভাবতে থাকে কিভাবে তাকে আজ। চলেন তাহলে কিভাবে কি হয়েছে একটু পিছন থেকে ঘুরে আসি। রাত 12টার মতো বাজে। এবার চোখে ঘুম নেই। তার মাথায় একটাই চিন্তা, কখন সে মাপ চাইবে। তার মানে এবার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মোহিতের কাছে ছিল। সে রাতেই কল করে বলে রকিব কেন তোকে মেসেজ করছে? রকিব কি সাই তোর কাছে? সে কি চায় সেটা তাকে জিজ্ঞেস করো। রাকিব মোহিত রিলেটিভ হয়, কিন্তু দেখতে পারে না রাকিবকে। মোহিতের মাথা গরম হয়, কিন্তু ইভাকে অন্যরকমভাবে কষ্ট দিতে চায় আর মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কারণ ইভা এখন মোহিতের কথা শোনে না, যা মন চায় তাই করছে। আর এখন যদি পুলিশের কাছে সব বলে দেয় তাহলে আমি বেঁচে যাব আর মোহিত ফেসে যাবে। এই সব কিছু করা যাবে না। কাল সকালের মধ্যে ইভাকে গায়ের করতে হবে, আর কান টানলে মাথা আসবে। একসাথে মাহাদি ইভাকে মেরে ফেলা যাবে। তাই যে করে হোক ইভাকে বাড়ি থেকে বের করে পরের এক বাড়িতে আটকে রাখে। আমাকে মারতে থাকে। মোহিতে ইশারা দিয়ে বলে আমাকে মারতে। রাকিব দেখছে কিছু করতে পারছে না। পুলিশ এসে পড়েছে। গাড়ি একটু দূরে রেখেছে যাতে কেউ বুঝতে না পারে। আমাকে মারতে লাগলো, থামছে না। আমি কুকরে কুকরে সব সহ্য করছি। ইভা মোহিতকে বলছে প্লিজ মাহাদিকে ছেড়ে দাও। কেউ শোনে না কথা। রাকিবকে মিম কল করে বলে কোথায় আছে। রাকিব সেখান থেকে সে পুলিশের মিমদের নিয়ে আসে। পুরো বাড়ি পুলিশ ঘেরা দিয়ে দেয়। মোহিত এখনো টের পায়নি কি হতে চলেছে তার সাথে। পুলিশ দরজা ভেঙে ভিতরে যায়। সবাই অবাক হয়ে যায়, সাথে মোহিত। কয়েকজন পালিয়ে যায়। পুলিশ মোহিতকে অ্যারেস্ট করে। এবার বাঁধন খুলে দেওয়া হয়। আমার পায়ে বেশি আঘাত করা হয়। হিমু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর বলে কি হয়েছে তোমার? আমাকে বলো, কে মেরেছে তোমাকে? বলো, আমি ওদেরকে দেখে নিব। হিমু কান্না করে দেয়। আমাকে জড়িয়ে ধরে আছে শুধু আমাকে হারানোর ভয়ে। পুলিশ সবাইকে ধরেছে। রাকিব ইভাকে হারাতে চায় না বলে জড়িয়ে ধরে বলে তোমার কিছু হতে দেব না ইভা। একবার আমার দিকে আবার রাকিবের দিকে তাকায়। আমি উঠে দাঁড়াই আর মিম দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। কারণ চলেন তাহলে একটু পিছনে ঘুরে আসি। আমার জন্য অপেক্ষা করতে থাকে মিম। আমাকে কল দিলে ধরি না, তার জন্য টেনশন করে। আমার বাড়িতে যায়, গিয়ে আমার কথা জিজ্ঞেস করে। আপুর কাছে বলে কি জানি কোথায় গেছে, আর এটাও জিজ্ঞেস করে আমি কি ওকে ভালোবাসি। আপু বলে হ্যাঁ, হুমায়রাকে খুব ভালোবাসি, হুমায়রা আমাকে বাসে। এটা শোনার পর খুব কান্না করে।
ওয়াশরুমে গিয়ে, তাই গালমুখ লাল হয়ে গেছিল। এখন মিম চায় আমি জানি হিমুর হই, হিমু চায়, ইভাও চায়। আমি উঠে দাঁড়িয়ে হিমুকে বললাম, একটু দাঁড়াও, আসতেছি। ইভাকে একপাশে নিয়ে এসে বললাম, যা হয়ে গেছে ভুলে যাও। রাকিব তোমাকে খুব ভালোবাসে, তাকে কষ্ট দিও না। কিন্তু তুমি? আমার কিছু একটু হয়ে যাবে চিন্তা করো না, শুধু এটাই বলি, রাকিবকে তার মতো করে ভালোবাসো। আর তোমার কাছে আজ কোনো অভিযোগ নেই। আমাকে মাফ করে দাও মাহাদি। এখন এইসব বলে লজ্জা দিও না আমাকে, রক্ত দিয়ে বাঁচিয়েছো। আর বললাম তো কোনো অভিযোগ নেই আমার, যাও, তোমার জন্য রাকিব অপেক্ষা করছে। মিম দাঁড়িয়ে আছে। মিম, তুমি ওখানে কেন? এদিকে আসো। মিম আসলো, একটু চুপচাপে আছে। আমার হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু হিমু দৌড়ে এসে আমাকে ধরে আমার হাত তার কাঁধে রাখে আর বলে, এভাবে থাকো। অতঃপর ইভা পুলিশকে সব বলে দেয়। মোহিতের সাজাও হয়। মিম নিচ থেকে আমার কাছ থেকে সরে দাঁড়ায়। আর ওই সময় আমি হিমুকে প্রপোজ করি। প্রপোজটা এমন ছিল যে, হিমু হবে কি আমার রাতে চাঁদ দেখার সাথী, হবে কি রাস্তায় দুজনে হাতে হাত রেখে চলার বন্ধু, হবে কি আমার হিমু হয়ে থাকতে সারা জীবন, হবে কি আমার বলার আগে হিমু আমাকে জড়িয়ে ধরে বলছে, আমি আছি, আমি থাকবো শুধু তোমার হয়ে, খুব ভালোবাসি তোমাকে, নিজের থেকেও বেশি ভালোবাসি, ভালোবাসি শুধু তোমাকেই মাহাদি, খুব ভালোবাসি। অতঃপর হাতে হাত রেখে চলতে থাকি রাস্তার পাশে। দুইজনে চলছি অজানা পথে, যেন কেউ কাউকে ছাড়তে চায় না। অজানা পথে হাতে হাত রেখে হিমু আর আমি সামনের দিকে চলতে থাকি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, এমন করেই যেন আমাদের দিন যায়। আল্লাহ হাফেজ।